সুপ্রভাত সকলকে। এখানে আমাদের সংস্কৃত বিভাগ থেকে আয়োজিত এই স্পেশাল লেকচার সিরিজ, বিশেষ বক্তৃতামালার যে আয়োজন করা হয়েছে, এটা বহুদিন আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। বিভিন্ন পরিস্থিতির কারণে এবং বিভিন্ন রকমের আনুষঙ্গিক পরিপ্রেক্ষিতে আর কি সেটা হয়ে ওঠেনি। তো অবশেষে আজকে আমরা সেই আমাদের বক্তৃতামালার পরিকল্পনাটাকে সাকার করার রূপ দেওয়ার মতো সামর্থ্যের পর্যায়ে পৌঁছেছি। এবং এর আগে আমাদের যে সপ্তাহব্যাপী শৈক্ষণিক কার্যকলাপ হয়েছে জুন মাসের তৃতীয় সপ্তাহে, সেখানে আমরা একটি বক্তৃতা মানে বহিরাগত বক্তা থেকে আমরা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি বিষয় নিয়ে আলোচনার শোনার সুযোগ পেয়েছি। তো সেটা দিয়ে আমাদের এই যাত্রার শুরু। আজকে তার দ্বিতীয় পদক্ষেপ, লেকচার সিরিজ 2। আজকে আমাদের সিবিসিএস পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত 6 সেমিস্টারের ডিএসি T4 এই যে পেপারটি, প্রোগ্রাম কোর্স এবং অনার্স কোর্স উভয়ের জন্যই সিলেবাসটি রয়েছে, পাঠ্যসূচিটা রয়েছে। তাতে আমাদের যে ভাষা তত্ত্বের বিষয়টা রয়েছে, ইন্ডিয়ান সংস্কৃত লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ফিলোলজি, তার একটা পেপার রয়েছে আমাদের, সেখানে পড়তে হয়, ছাত্রছাত্রীদেরকে পড়তে হয় এবং আমরা সেটা এবছরে সেটা প্রথম পড়ানো হচ্ছে সিলেবাস, যেহেতু এদের ফার্স্ট ব্যাচ। তো সেই হেতু এই বক্তৃতা সভাতে এই বিশেষ বিষয়ের আলোচনাটা আমরা নির্ধারিত করেছি। এবং আজকে আমরা বক্তা হিসেবে যাকে পেয়েছি, এখানকে ছাত্রছাত্রী যারা উপস্থিত তোমরা আছো, প্রত্যেককেই যথোচিত সম্ভাষণ জানিয়ে তোমাদেরকে বলা হচ্ছে। তোমরা জানো তোমাদের প্রিয় স্যার দীপক নন্দী মহাশয়, তোমাদের প্রিয় দীপক স্যার বহু দিন পরে আবার তোমাদের কে পড়াবেন, তোমাদের সঙ্গে ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করবেন, তোমাদেরকে সমৃদ্ধ করবেন। এবং বিশেষ পরিস্থিতির কারণে তিনি হয়তো আমাদের দ্বিজেন্দ্রলাল কলেজের অধ্যাপন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন বর্তমানে যাচ্ছে না কিছুদিন যাবত। তো তার মানে এই নয় তিনি আমাদের সঙ্গে তিনি থাকেন না, তিনি অমূর্ত রূপে আমাদের বিভাগের সঙ্গে, আমাদের কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা বলার অপেক্ষা রাখে না। তো এই পরিস্থিতিতে, মানে এই পরিকল্পনাতে, এই স্পেশাল লেকচার সিরিজ 2, এটাতে আমরা দীপক স্যারকে পেয়ে আমাদের বিভাগের পক্ষ থেকে এবং সমগ্র কলেজের পক্ষ থেকে এবং ছাত্রছাত্রী সহ আমাদের বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি আজকের দিনের জন্য তিনি তার সময়কে যথোচিতভাবে অ্যাডজাস্ট করে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করার প্রয়াসে আমাদের সহযোগিতা করেছেন। এই জন্য আমরা ছাত্রছাত্রীরা বিশেষত তোমরা অবশ্যই এতে উপকৃত হবে। স্যারের লেকচার তোমরা ঠিক মতো শোনো, স্যার একটু পরে লেকচার দেবেন ভাষাতত্ত্ব নিয়ে। তোমাদের যে বিশেষ করে এখানে 6 সেমিস্টারের স্টুডেন্ট যারা উপস্থিত আছো, প্রোগ্রাম এবং অনার্স উভয়, তোমাদের একটা পেপার রয়েছে এই সিলেবাস সেমিস্টারের জন্য, তোমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টিকে অনুধাবন করা প্রয়োজন। আর 4th সেমিস্টার স্টুডেন্ট যারা আছো, তারা অগ্রিম বিষয়টিকে আত্মস্থ করে রাখো পরবর্তী সেমিস্টারে, পরবর্তী বছরে গিয়ে, যাতে আর তোমাদের নতুন একদম নবীন মনে না হয়, সেই উদ্দেশ্যে তোমাদেরকে এই বক্তৃতামালায় অংশগ্রহণ করতে আমরা বলেছি। তো স্যারের লেকচার চলাকালীন তোমরা নিজেদের খাতা পেন রেডি রাখবে, কোনো প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, কেননা যেহেতু এটা বিষয়গতভাবে তিনি তোমাদের উদ্দেশ্যে লেকচার দিচ্ছেন। এটা লেকচার দিয়ে উনি চলে যাবেন, ফ্যাকাল্টি লেভেলের লেকচার এমন নয়, ছাত্রছাত্রীদের উন্নতিকল্পে তাদের কথা ভেবেই এটা আয়োজিত হয়েছে। এবং বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা প্রশ্ন করবে, তার প্রশ্নের উত্তর স্যার দেবেন। এবং স্যারের বক্তৃতা চলাকালীন কেউ নিজেদের যে ডিভাইস থেকে তোমরা অংশগ্রহণ করছো অ্যাজ এ পার্টিসিপেন্ট, কেউ অডিও ভিডিও বাটন অন করবে না এবং প্রেজেন্ট করবে না। প্রেজেন্ট বাটনে ভুল করে ক্লিক করবে না, তাহলে কিন্তু ডিস্টারবেন্স হবে, রেকর্ডিং হচ্ছে যেহেতু রেকর্ডিংটা ব্যাহত হবে এবং স্যারেরও অসুবিধা হবে প্রেজেন্টেশন করতে। তো আর আমি দেরি করব না, আমরা বিভাগের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে আবারও মাননীয় দীপক নন্দী মহাশয় এবং ছাত্রছাত্রীদের যথোচিত সম্মান, সমাদর, সম্ভাষণ এবং যথোচিত সৎকার করে আমরা আজকের মূল অনুষ্ঠানের পর্বে চলে যাচ্ছি। দীপক স্যারকে অনুরোধ করছি তিনি যেন তার বক্তৃতা শুরু করেন।
ধন্যবাদ অরিজিৎ। অরিজিৎ, শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ হ্যাঁ, একদম স্পষ্ট। বেশ। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। নমঃ সংস্কৃতায়। আজকের এই যে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে দ্বিজেন্দ্রলাল কলেজের পক্ষ থেকে, তার জন্য সবার প্রথমেই ধন্যবাদ জানাই দ্বিজেন্দ্রলাল কলেজের মাননীয় অধ্যক্ষ শেখ শাহজাহান আলী মহাশয়কে এবং স্যারকে আমি আমার আন্তরিক শ্রদ্ধার সাথে সম্মানের সাথে প্রণাম জানাই। দ্বিজেন্দ্রলাল কলেজের আইকিউএসসি কনভেনার আমার অগ্রজ এবং দাদারও আমি অত্যন্ত স্নেহভাজন সেই ডক্টর অর্চন নন্দী মহাশয়কেও আমি আমার প্রণাম জানাই। দ্বিজেন্দ্রলাল কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা সহায়ক কর্মী বৃন্দকেও আমি যথাযোগ্য সম্ভাষণ করছি। সর্বোপরি দ্বিজেন্দ্রলাল কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান আমার অনুজ ভাতৃপ্রতিম ডক্টর অরিজিৎ গুপ্তা এবং ভগিনী সমা শ্রী সুস্মিতা নিয়োগীকেও আমি যথাযোগ্য সম্মান প্রদর্শন করছি। ও আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজকে যে আন্তর্জালিক আলোচনার আয়োজন করা হয়েছে, মাধ্যম গুগল মিট, এই অতিমারির নিকষ অন্ধকারে এই মাধ্যমটি যেন আমাদের কাছে হয়ে উঠেছে এখন আলোকবর্তিকা সম। যেহেতু আমি একটি ছোট্ট ভ্রাম্যমান যন্ত্র অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে এই আলোচনায় অংশগ্রহণ করছি, সেক্ষেত্রে আমি আমার মোবাইলের ভিডিও অপশনটিকে অফ রেখে, আর আজকের যেহেতু আলোচ্য বিষয় ভাষা তত্ত্ব, যে ভাষার সঙ্গে শব্দ ওতপ্রোতভাবে জড়িত, সেই শব্দের মাধ্যমেই আমার স্বল্প জ্ঞানের দ্বারা তোমাদের শ্রবণেন্দ্রিয়ের তৃপ্তি বিধান করার চেষ্টা করব। এবং যেহেতু এই সবাই শিক্ষকরা উপস্থিত রয়েছেন, সেক্ষেত্রে তাদের অনুমতি সাপেক্ষেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আয়োজিত এই আলোচনায় আমি তুমি সম্বোধনটিকেই বেছে নিচ্ছি, অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের অনুমতি ক্রমে। অরিজিৎ? হ্যাঁ নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। আচ্ছা বলছি দাদা, তোমাকে দেখা যাবে না একটু? মানে আমি যদি এখন ভিডিওটা অন করি তাহলে মোবাইলের চার্জটা খুব একটা বেশিক্ষণ সময় থাকবে না, সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। আমি শেষের দিকে ভিডিওটা অন করব। আচ্ছা ঠিক আছে, বেশ। তা আজকে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে ভাষা তত্ত্ব। অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা বিষয়টিকে অনুভব করো। দেখো, এই ভাষা তত্ত্ব শব্দটিকে সবার প্রথমে ভাঙলেই যে শব্দটা আসে সেটা হচ্ছে ভাষার তত্ত্ব। তত্ত্ব কি? তত্ত্ব মানে হচ্ছে বৈশিষ্ট্য বা তৎসংক্রান্ত আলোচনা। এখন কিসের সম্বলিত আলোচনা বা কি সংক্রান্ত আলোচনা? কিসের বৈশিষ্ট্য? ভাষার বৈশিষ্ট্য। তা মনে প্রশ্ন জাগে, এই ভাষাটি কি? ভাষাকে তো আমরা দেখতে পাই না। ভাষা কি? ভাষা হচ্ছে সেই বিষয় যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারি কিছু ধ্বনিগুচ্ছের মাধ্যমে বা লিখিত রূপ দিয়ে। তা খুব ভালো কথা। পরমাত্মা যখন জীবাত্মা সৃষ্টি করেছিল, পরমাত্মার যখন ইচ্ছা হলো আমি এক থেকে বহু হব,
যখন জীবাত্মা সৃষ্টি করেছিল, এই জগৎ সৃষ্টি করেছিল, সমস্ত পশু পাখি মানুষ প্রত্যেকটি প্রাণ, তাদের প্রত্যেকেরই তো বাকযন্ত্র রয়েছে, তারা প্রত্যেকেই তো মনের ভাব প্রকাশ করে, পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকেই তো মনের ভাব প্রকাশ করে। তাহলে কি প্রত্যেকের মনের ভাব প্রকাশটাই কি ভাষা এবং ভাষা তত্ত্ব? না, এক্ষেত্রে কেবলমাত্র আমাদের মানুষ, এই মানুষের ব্যবহৃত যে মনের ভাব আমরা প্রকাশ করছি যার মাধ্যমে, সেটাকেই ভাষা এবং ভাষা তত্ত্ব বলে আমরা রূপদান করছি। যাই হোক, এই যে মানুষের ভাষা সম্বন্ধে যে বিজ্ঞানসম্মত আলোচনা, তাকেই আমরা বলি ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? লিঙ্গুইস্টিক্স। এই লিঙ্গুইস্টিক্স শব্দের অর্থ হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা হচ্ছে একটি বিজ্ঞানসম্মত আলোচনা। এই ভাষার বিজ্ঞানসম্মত আলোচনা বোঝাতে গিয়ে একটা সময়ে 1716 খ্রিস্টাব্দে প্রথম ফিলোলজি শব্দটিকে ব্যবহার করা হতো। পরে অবশ্য এই শব্দটি কোনো ভাষার ব্যাকরণ, ইতিহাস অথবা সাহিত্যিক ঐতিহ্যকে আলোচনা করাতে ব্যবহৃত হতে থাকে এবং 1847 খ্রিস্টাব্দ থেকে এই লিঙ্গুইস্টিক শব্দটি সাধারণভাবে প্রচলিত হয়ে যায়, যার অর্থ ভাষার বিজ্ঞানসম্মত আলোচনা। এখন খুব সাধারণভাবেই আমরা বলতে পারি, তাহলে আমরা বুঝে গেলাম যে ভাষা কাকে বলছি? যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব অপরের কাছে ব্যক্ত করছি, কিছু ধ্বনিগুচ্ছের মাধ্যমে অথবা লিখিত রূপ দিয়ে। এটা খুব সাধারণ অর্থ। কিন্তু যদি ভাষা তত্ত্বের দিক থেকে, যদি ভাষা তত্ত্বের, ভাষার বৈশিষ্ট্যের দিক থেকে যদি আমরা ভাষার সংজ্ঞা নির্ধারণ করতে চাই, তবে কিন্তু এর অর্থ আরো অনেক বেশি ব্যাপক, অনেক বেশি বিস্তৃত। কেননা আমরা জানি ভাব প্রকাশ তো শুধু মানুষই করে না, পশু পাখি থেকে শুরু করে অন্যান্য প্রাণীকুল প্রত্যেকেই করে, কিন্তু ভাষাতত্ত্ববিদরা তাকে ভাষা বলবেন না। ভাষাতত্ত্ববিদরা কাকে ভাষা বলবেন? যে এই বিশ্ব প্রকৃতির রাজ্যে মানুষের প্রধান স্বাতন্ত্র্য হলো তার মন। এই মনের আবার তিনটে বৃত্তি আছে। কি সেই তিনটে বৃত্তি? এক হচ্ছে চিন্তা, থিঙ্কিং, 2 নম্বর হচ্ছে সংকল্প, উইলিং, এবং 3 নম্বর হচ্ছে অনুভব, ফিলিং। এই থিঙ্কিং, উইলিং, ফিলিং, চিন্তা, সংকল্প এবং অনুভব, এই তিনটের দ্বারা মানুষ বা আমরা কি করি? জ্ঞান অন্বেষণ করি, আমরা সৌন্দর্য সৃষ্টি করি। এই ত্রিবিধ সাধনার ফলে যে চিন্তার ফসলটি সৃষ্টি হয়, সেটি যখন আমরা অন্য কারুর কাছে পৌঁছে দিতে চাই, আমাদের এই চিন্তনের দ্বারা, আমাদের সংকল্পের দ্বারা, আমাদের অনুভবের দ্বারা আমার মনের মধ্যে যে বিষয়টি প্রস্তুত হয়েছে, সেটা আমি যখন অন্য কারুর কাছে পৌঁছে দিতে চাইছি, তার যে মাধ্যম, তার যে মিডিয়াম, সেটাকেই আমরা বলছি ভাষা। ভাষা মানুষের জীবন, মনন, সমাজ সংস্কৃতির প্রতিটি স্তরকে বিকশিত করে এবং কালের পরিবর্তনে প্রকাশভঙ্গিরও পরিবর্তন ঘটে। তাই ভাষাতত্ত্ববিদ নেলসন যথার্থই বলেছেন, ইট ইজ এ সোশ্যাল রাদার দ্যান এ বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ। জার্মান মনীষী হোমবোল্ট তাই ভাষাকে মানুষের আত্মা বলে তার ভাষায় ব্যক্ত করেছেন, যে মানুষের আত্মা হলো ভাষা আর ভাষার আত্মা হলো মানুষ। কি বললাম? মানুষের আত্মা হলো ভাষা আর ভাষার আত্মা হলো মানুষ। তা এই প্রত্যেকটি বিষয় যেগুলি ভাষার অন্তর্ভুক্ত, তার মধ্যে কতিপয় বিষয় আলোচিত হবে। তাহলে আমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো যে ভাষা কাকে বলা হয়। ভাষা তত্ত্বের দিক থেকেও আমরা দেখলাম ভাষা কাকে বলা হয়, সাধারণ অর্থেও আমরা দেখলাম ভাষা কাকে বলা হয়। একটা নদী যখন বয়ে চলে, একটা নদী যখন বয়ে চলে,
তখন সেই নদী থেকে বেশ কিছু শাখা নদীর সৃষ্টি হয়। মূল যে নদীটি, সেই নদী থেকে বেশ কিছু শাখা নদীর সৃষ্টি হয়। একটি গাছ যখন বড় হয়, সেই গাছের শাখা প্রশাখা কিন্তু চতুর্দিকে বিস্তৃত হয়। ঠিক তেমনি এই ভাষারও কিছু উপভাষা আছে। এই ভাষারও কিছু উপভাষা আছে। কি এই উপভাষা? ভাষা এবং উপভাষার মধ্যে প্রধান পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট? ভাষা কাকে বলে সেটা আমরা আগেই জেনে নিয়েছি। তা হচ্ছে একটি সুপরিকল্পিত, সুচিন্তিত, একটি স্পষ্ট বাচন ভঙ্গি। কিন্তু ভাষা যেহেতু পরম্পরাগত এবং সামাজিক গোষ্ঠী নির্ভর, যে ভাষা একটা পরম্পরা ভাষার মধ্যে রয়েছে এবং ভাষা হচ্ছে একটা সামাজিক গোষ্ঠীর উপর নির্ভর করে, তাই দেখা যায় যে একই ভাষা গোষ্ঠীতে গোষ্ঠীতে ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারিত হচ্ছে। একই ভাষা গোষ্ঠীতে গোষ্ঠীতে ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারিত হচ্ছে। বাকভঙ্গি, বাচনভঙ্গি, উচ্চারণের ঝোঁক প্রভৃতি নিয়মগুলি, সাধারণ নিয়মগুলি যেন গোষ্ঠীতে গোষ্ঠীতে বদলে যাচ্ছে। এই বৃহত্তর একই ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে এই যে বিশেষ বাচনভঙ্গি, উচ্চারণ প্রক্রিয়া, তাই হচ্ছে উপভাষা বা ডায়ালেক্ট। উদাহরণস্বরূপ তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। দেখো, বাংলা ভাষা। বাংলা ভাষা কলকাতার মানুষেরা বাংলা ভাষায় যে ভাষায় কথা বলছেন, তুমি মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া, অধুনা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, সবই তো বাংলা ভাষা। কিন্তু স্থান ভেদে দেখো ভাষাগুলা পরিবর্তন হয়ে যাচ্ছে। শুনলে মনে হবে এটা কি বাংলা ভাষা? তুমি নোয়াখালী ভাষা, বরিশালের ভাষা, কুমিল্লার ভাষা, চট্টগ্রামের ভাষা, মেদিনীপুরের ভাষা, বাঁকুড়ার ভাষা, বাংলা ভাষায় ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন বাচন ভঙ্গিতে উচ্চারিত হচ্ছে। কোথাও কোথাও এমন এমন ভাষা রয়েছে, বাংলা ভাষারই উপভাষা, যে রিলেট করতে পারবে না যেটা বাংলা ভাষায়। তো এরকম ভাবে ওড়িয়া ভাষার উপভাষা আছে, হিন্দি ভাষার উপভাষা আছে, বাংলা ভাষার রয়েছে। হিন্দি ভাষার যেমন ব্রজ ভাষা, বুন্দেলখন্ডি, ভোজপুরি। ভোজপুরি শব্দটা হয়তো তোমরা শুনেছো, ব্রজ ভাষা হয়তো শুনেছো। এগুলা হিন্দি ভাষার উপভাষা। মানে মূল এই উপভাষাগুলা মূল ভাষা থেকে উচ্চারণগত স্থানকাল ভেদে কিন্তু পৃথক, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম যেটা মূল ভাষা, সেটা হিন্দি ভাষায়। ওড়িয়া ভাষার কটকি ভাষা, গঞ্জামি ভাষা, সম্বলপুরী ভাষা, বালেশ্বরী ভাষা, এগুলো সব ওড়িয়া ভাষার উপভাষা। বাংলা ভাষা তো তোমাদের বলে দিলাম। তাহলে এই হচ্ছে ভাষা এবং উপভাষার পার্থক্য। তাহলে আমরা ভাষা কাকে বলে জানলাম সংক্ষিপ্ত আকারে। ভাষা, উপভাষা এবং ভাষা ও উপভাষার একটা পার্থক্য আমরা নির্ণয় করলাম। এখন মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে মনের ভাব তো আমরা প্রকাশ করছি, খুব ভালো কথা। একটু চিন্তা করে দেখো তো, একটু কল্পনা করে দেখো যে আজকে সৃষ্টির আদি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই যে মানুষ যে ভাষায় কথা বলছে, এটা সৃষ্টি কবে? কবে থেকে মানুষ এই ভাষায়, বর্ণাত্মক ভাষায় কথা বলছে? কবে থেকে মানুষের কণ্ঠ দিয়ে যে ধ্বনিটি নির্গত হচ্ছে, যে শব্দটি নির্গত হচ্ছে, যেটা আর 5টা পশুকুল প্রাণীকুলেরও নির্গত হয়, ধ্বনি নির্গত হয়, কিন্তু আমরা মানুষ আমাদের এই ধ্বনি এবং শব্দের মধ্যেই একমাত্র বর্ণের অধিষ্ঠান ঘটেছে। সুতরাং ধ্বনিটি হয়ে গেছে বর্ণাত্মক ধ্বনি, ধ্বনিটি হয়ে গেছে শব্দাত্মক ধ্বনি। শুধু যদি শব্দ উচ্চারণ হতো তবে আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারতাম না, যদি না তাতে বর্ণের সন্নিবেশ ঘটত। এটা ভাবলে সত্যি অবাক হতে হয় যে তাই তো, আজকে এই যে আমি কথা বলছি তোমাদের সাথে, তোমরা তোমাদের মনের ভাব অন্যের সঙ্গে প্রকাশ করো, কি করে সম্ভব? এবং এই যে সিস্টেমটা হচ্ছে, এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডও নয়,
তাকেও কয়েক হাজার ভাগ দিয়ে ভাগ করলে যে একটা সূক্ষ্ম সময়, তার মধ্যে এটা আমাদের মধ্যে সংগঠিত হচ্ছে, যেটা নিয়ে আমি একদম শেষে আলোচনা করব, কিভাবে আমরা আমাদের উচ্চারণ হচ্ছে। এর উৎপত্তি কবে থেকে? কবে থেকে মানুষ কথা বলতে শুরু করলো এরকম বর্ণাত্মক? এর উত্তর কিন্তু আজ পর্যন্ত জানা নেই। বিভিন্ন ভাষা বিজ্ঞানী, ভাষাতত্ত্ববিদ প্রচুর গবেষণা করেছেন, কিন্তু তারা ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত স্থাপন করেছেন, কিন্তু সেই সমস্ত সিদ্ধান্তই অনুমান নির্ভর, কোনটি যথাযথ নয়, সঙ্গত নয়। তা সুতরাং যেহেতু এই সিদ্ধান্তগুলি অনুমান নির্ভর, সেক্ষেত্রে কিন্তু ভাষা বিজ্ঞান এই সমস্ত সিদ্ধান্তকে স্বীকার করে না। অতএব আজ পর্যন্ত আমরা কিন্তু এই বিষয়টি জানতে পারিনি যে মানুষ কবে থেকে এই বর্ণাত্মক শব্দগুলি ব্যবহার করা শিখেছে। আজ পর্যন্ত সেটা আমাদের অজানা, এবং ভবিষ্যতেও হয়তো জানতে পারবো কিনা সংশয় রয়েছে, কেননা বিষয়টা আজকের নয়, প্রচুর তথ্য হয়তো নষ্ট হয়ে গেছে। যেমন 1866 খ্রিস্টাব্দে প্যারিসের যে ভাষা বিজ্ঞান সমিতি রয়েছে, সেই ভাষা বিজ্ঞান সমিতি একটি নিয়ম করেছিল যে তাদের কোনো সদস্য এই 1866 খ্রিস্টাব্দের পর থেকে ভাষার উৎপত্তি বিষয়ে, যে ভাষা কিভাবে সৃষ্টি হলো বা বিশ্ব ভাষা নির্মাণ বিষয়ে কোন রকম বিচার করবেন না। প্যারিসের ভাষা বিজ্ঞান সমিতি তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ভাষার উৎপত্তি বিষয়ে আর কোনো নির্মাণ করবেন না। তা সুতরাং এই এত বড় বড় ভাষা তত্ত্ববিদ, ভাষা বিজ্ঞানীরা যখন এই বিষয়ে এখনো সিদ্ধান্ত স্থির করতে পারেন, আমরা জেনেই গেলাম, এর উৎস আমরা জানতে পারলাম না। সুতরাং এই আলোচনাটা এখানেই, এর পরবর্তীতে আমরা চলে যাই ভাষার স্বরূপ। প্রত্যেকটা ভাষার একটা স্বরূপ বা বৈশিষ্ট্য আছে, যেটা স্বতন্ত্র। আজ পর্যন্ত অনেক ভাষার ব্যবহার হয়েছে পৃথিবীতে। ভাষা বিজ্ঞান সেই ভাষার মুখ্য স্বরূপগুলাকেও কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিপাদন করে চলেছে। এই ভাষাকে নিয়ন্ত্রণ করে কে? ভাষাকে নিয়ন্ত্রণ করে ব্যাকরণ। প্রত্যেকটি ভাষার একটি ব্যাকরণ থাকে। এই ব্যাকরণ ভাষাকে একটা কাঠামো প্রদান করে, ভাষার অগ্রগতির ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে ব্যাকরণ। তৎসত্ত্বেও ভাষার স্বরূপ কিন্তু সর্বত্রই এক। এখন ভাষার এই স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করে? ভাষার ফলে আমরা কতটা সমৃদ্ধ হতে পারি? ভাষার যে জ্যোতি বা ভাষার যে আলো, এটা মানব হৃদয়ের অন্ধকারকে দূর করে জ্ঞানের বিকাশ প্রদান করতে পারে, একটা সদর্থক জ্ঞান দান করতে পারে। ভাষা কোনো অভাব বস্তুর জ্ঞানও আমাদের সামনে প্রদান করাতে পারে। আজকে আমরা কাদম্বরীতে পড়েছি যে আমরা রাস্তা দিয়ে পথ দিয়ে হাঁটতে গিয়ে আমাদের গায়ে যদি কোনো রকম মলিনতা লাগে, কোনো রকম ময়লা লাগে, তবে আমরা কি করব? আমাদের এই বাহ্যিক অংশটিকে আমরা জলের দ্বারা প্রক্ষালন করে নেব, প্রক্ষালিত ধুয়ে নেব, পরিষ্কার হয়ে গেল। কিন্তু আমার মনের ভেতরে যে অন্ধকার সৃষ্টি হয়েছে, এই মনের ভেতরের যে মলিনতা সৃষ্টি হয়েছে, এই অন্ধকারকে আমি কিসের দ্বারা দূর করব? এই অন্ধকার তো কোনো সূর্যের কিরণ দ্বারা দূর হবে না, কোনো মণিপ্রভা দ্বারা দূর হবে না, কোনো জ্যোতি দ্বারা দূর হবে। এই অন্ধকারকে দূর করে কে? এই মনের অন্ধকারকে দূর করে হচ্ছে ভাষার জ্যোতি, যার ফলে আমাদের জ্ঞান সৃষ্টি হয়। সেই জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের মনের অন্ধকারকে দূর করতে পারি। ভাষা ব্যাপিনী, সর্বশক্তিময়ী। ব্যক্তি বিশেষ থেকে বিশ্ব পর্যন্ত প্রত্যেকের ব্যবহারে ভাষার দ্বারা সম্ভব, প্রত্যেকের ব্যবহার ভাষার দ্বারা সম্ভব। আমরা যখন বাসে উঠি, বাসে জানালার ওপরে বেশ কয়েকটি কথা লেখা থাকে, তার মধ্যে একটি কথা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয়। আপনার ব্যবহার আপনার পরিচয়। এখন ব্যবহারটা কি? ব্যবহার কি আমার হাঁটা চলা? ব্যবহার কি আমার পোশাক পরিচ্ছদ? ব্যবহার কি আমার কেশ বিন্যাসের পদ্ধতি, অর্থাৎ চুলের হেয়ার স্টাইল?
ব্যবহারটাই তো হচ্ছে ভাষা। বিশ্বের প্রত্যেকটি স্থানে প্রত্যেকের ব্যবহার এই ভাষার দ্বারাই সম্ভব। আমরা ভাষার দ্বারাই আমাদের ব্যবহার নির্ধারণ। আমরা যখন বলি এই মানুষটির ব্যবহার খুব ভালো, এই মানুষটির ব্যবহার খুব ভালো, তার সম্ভাষণ, তার সম্বোধন, তার সম্মান জ্ঞাপন, তার কথাবার্তা, তার আচার, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করেই তো আমরা এই কথাটি বলি। এটি কি? এই ব্যবহারটি হচ্ছে ভাষা। এই ভাষা কি করে? এই বিশ্ব ভাষা বিশ্বের সমস্ত মানুষকে একটা সূত্রের মধ্যে বেঁধে রেখেছে, যে একটা বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে তোলা হচ্ছে। যে ভাষা আমাদের হৃদয়ে থাকে, ভাষা জাতি বর্ণ নির্বিশেষে এক ভাষাভাষীদের মধ্যে একটা সম্পর্ক বা একতা স্থাপন করে। ভাষায় সব সময় পরিবর্তন হয় এবং সংশোধন হয়। যে ভাষা পরিবর্তন হয় না, যে ভাষা সংশোধন হয় না, যে ভাষা স্থিরতা প্রাপ্ত হয়ে গেছে, যে ভাষা কেউ ব্যবহার করে না, সেই ভাষা মৃত ভাষা। ঠিক যেমন ভাবে আজ থেকে বহু যুগ আগে আমরা জানি যে মানুষের লেজ ছিল, সেই লেজটি আজকে নেই। তার প্রধান কারণ হচ্ছে সেটির ব্যবহার নেই। যার ব্যবহার নেই সেটি মৃত। যে ভাষার ব্যবহার নেই সে ভাষাটি মৃত ভাষা। ব্যবহৃত ভাষা আমাদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক ভাষাভাষী মানুষের মধ্যে একটা একতা স্থাপন করে। তুমি দূরে কোথাও একটা স্থানে গেলে, সেখানে গিয়ে তুমি দেখতে পেলে যে ভিন্ন ভাষাভাষীর মানুষ সেখানে অবস্থান করছে। তাদের সঙ্গে যে তোমার একত্বতা স্থাপন হবে তার থেকে অনেক বেশি আত্মিকতা স্থাপন হয়ে যাবে যদি তুমি সেই স্থানে গিয়ে তোমার নিজস্ব ভাষার, তোমার ব্যবহৃত ভাষার যদি কোনো মানুষকে পাও। তাই এই ভাষা কি করে? ভাষা আমাদের মধ্যে এক ভাষাভাষীদের মধ্যে একটা একতা স্থাপন। প্রত্যেকটি জীবিত সত্তার সব সময় কিন্তু পরিবর্তন হয়, এটা মাথায় রাখবে। প্রত্যেকটি জীবিত সত্তার সব সময় পরিবর্তন হয়। একটি বীজ, সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে, তারপরে একটি বৃক্ষ হচ্ছে, সেই বৃক্ষ একদা বৃহৎ মহীরু হয়ে পরিণত হচ্ছে। সুতরাং একটি বীজ বীজই থেকে যাবে না। যদি একটি বীজ বীজই থেকে যায় তবে সেই বীজটি কিন্তু আমরা সেই বৃহৎ মহীরু এর রূপটা কিন্তু কোনোদিন পাবো না। আজকে এই ভাষাও ঠিক তেমন প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে। ভাষা ঠিক ততক্ষণই জীবিত যতক্ষণ সেই ভাষার পরিবর্তন, নবীকরণ এবং সুন্দরীকরণ হয়, ততক্ষণই সেই ভাষা কিন্তু জীবিত। এবং প্রতিটা মুহূর্তে ভাষার ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হতে চলছে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনই কিন্তু শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে কিন্তু একটা মহৎ রূপ লাভ। আজকের এই ভাষাটা কিভাবে এলো? তাহলে এই পরিবর্তনের ফলেই তো আজকের আমাদের এই ভাষাটা এলো। যে বৈদিক থেকে শুরু করে, বৈদিক সংস্কৃত থেকে লৌকিক সংস্কৃতের বিকাশ হয়েছে, তারপরে পালি, প্রাকৃত, অপভ্রংশ, আধুনিক ভারতীয় ভাষা, এইগুলি সব বিকাশ হয়েছে এইভাবে পরিবর্তনের মাধ্যমে, নবীকরণের মাধ্যমে, তার সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে। সুতরাং ভাষা কিন্তু পরিবর্তনশীল। আবার একটা মজার বিষয়, এই ভাষা কিন্তু কখনোই পরম্পরাগত, মানে বংশ পরম্পরাগত ভাবে প্রাপ্ত হওয়া যায় না। এই ভাষা কিন্তু তোমার পিতৃ পরম্পরায় কখনো সিদ্ধ হয় না। এটা সম্পূর্ণ অনুকরণের বিষয়। যে জন্মের পরেই কিন্তু বাক শক্তি লব্ধ হয়, কিন্তু সেই শব্দার্থের সম্বন্ধরূপ ভাষাকে শিখতে হবে সমাজ থেকে। আজকে দেখো, একটি শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, তোমরা প্রত্যেকেরই বাড়িতে বা আশেপাশে তোমরা ছোট শিশু দেখছো। তা সেই ছোট শিশুটি যখন ভূমিষ্ঠ হচ্ছে, সেই শিশুটি যখন ধীরে ধীরে বড় হচ্ছে, তার কণ্ঠ থেকে যখন শব্দ নির্গত হচ্ছে, জন্মের পর থেকে নির্গত হয়, তার মধ্যে বর্ণের সংস্থাপনটা কিভাবে হলো এটা একটু ভেবে দেখো। কেউ কি তাকে ব্যাকরণ শিখিয়ে দিয়েছে? কোন শিক্ষক তাকে শিখিয়ে দিয়েছে?
এটা কোথা থেকে শেখে? অনুকরণ করে, কপি করে। সে যে সমাজে বসবাস করছে সেই সমাজের প্রত্যেকটা মানুষ যেভাবে বলছে সেও সেইভাবে অনুকরণের মাধ্যমে কিন্তু ভাষাটাকে রপ্ত করে নিচ্ছে। তুমি একটি বালককে তুমি একটি নির্জন দ্বীপে নিয়ে গিয়ে রেখে দিয়েছো, যেখানে আর কেউ নেই, কোনো ভাষাভাষীর মানুষ নেই, সে কথা বলতে পারবে না, সে কোনো ভাষাই শিখতে পারবে না, এটাই স্বাভাবিক। তুমি একটি শিশুকে বাংলা ভাষাভাষীদের মধ্যে রাখো, সে খুব ছোটবেলা থেকেই বাংলা ভাষায় কথা বলে। তুমি সেই শিশুটিকেই হিন্দি ভাষাভাষীদের মধ্যে রাখো, সেই শিশুটি অনুকরণের মাধ্যমে হিন্দি ভাষায় কথা বলে। তুমি সেই শিশুটিকেই ইংরেজি ভাষাভাষীদের মধ্যে রাখো, সেই শিশুটি কিন্তু ইংরেজি ভাষাতেই কথা বলবে। সুতরাং ভাষাটা কিন্তু অনুকরণের দ্বারা একটা অর্জিত সম্পত্তি, লোক ব্যবহার থেকে এর সৃষ্টি হয়। সুতরাং এই ব্যক্তির ভাষা শিক্ষণ কিন্তু সমাজ থেকেই হয়, আদি থেকে অন্ত পর্যন্ত সমাজের ওপরেই নির্ভরশীল। সমাজেই বিকশিত ভাষা হচ্ছে সামাজিক। অতএব এই ভাষা সমাজের সম্পদ। প্রত্যেকটি ভাষা নিজের নিজের স্থানে স্বতন্ত্র, প্রত্যেকটি ভাষা। বিশ্বের প্রত্যেক ভাষার শব্দ ভান্ডার, ব্যাকরণ, উচ্চারণ, শব্দরূপ, ধাতুরূপ, বাক্য প্রয়োগ প্রায় ভিন্ন, কিন্তু ভাষা নিজের স্থানে কিন্তু স্বতন্ত্র। এই হচ্ছে ভাষার একটা সামান্য একটা বৈশিষ্ট্য রূপে তোমাদের সামনে আমি বললাম। এখন পরবর্তীতে প্রশ্ন আসতে পারে তোমাদের মধ্যে যে এই ভাষার ভেদ, কিভাবে এই ভাষা বিবর্তন লাভ করেছে, বা এই ভাষার ভেদগুলি কি কি স্থান কাল পাত্র ভেদে। দেখো, বিষয় হচ্ছে যে এই যে ভাষা, যার সম্বন্ধ মানব জাতির সব থেকে ছোট অবয়ব ব্যক্তি থেকে বিশ্ব মানবের সমষ্টি পর্যন্ত হয়ে থাকে, এই ভাষার যে প্রয়োগ বা ভাষার যে আধার, এটাকে আমরা মূলত সংক্ষিপ্ত আকারে 4 ভাগে ভাগ করতে পারি। একটা ঐতিহাসিক আধার, একটা ভৌগোলিক আধার, একটা প্রয়োগের আধার, এবং একটা হচ্ছে নির্মাতার আধার। এখন ঐতিহাসিক শব্দটার মধ্যেই ইতিহাস লুকিয়ে রয়েছে। ঐতিহাসিক শব্দটার মধ্যেই ইতিহাস লুকিয়ে রয়েছে, যে সর্বপ্রথম বৈদিক সংস্কৃত, তারপর সাহিত্যিক সংস্কৃত, তারপর পালি প্রাকৃত, অপভ্রংশ ভাষা, তারপরে আধুনিক ভারতীয় আর্য ভাষা এসেছে। এইভাবে পরপর কিন্তু এসেছে। তাহলে সংস্কৃত থেকে এই যে বর্তমানে ভারতীয় যে আর্য ভাষা, আর্য ভাষার যে ভেদ, এই যে ডিউরেশনটা, এই ভেদটাই হচ্ছে ঐতিহাসিক। সেই সুদূর ইতিহাস থেকে আজকের দিন পর্যন্ত কালক্রম থেকে ভাষার এই ভেদ আসে। বিশ্বের প্রত্যেক ভাষায় এই প্রকার পরিবর্তন কিন্তু আমরা পেয়ে থাকি। আর এই প্রকার পরিবর্তনেরই যে কালভেদ, সেটাকেই আমরা বলি ইতিহাস। তাহলে ভাষার যে ঐতিহাসিক আধার, পুরোটাই সেই বৈদিক থেকে শুরু করে, আদি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কিন্তু নির্ভর করছে এই ঐতিহাসিক আধারটা। পরবর্তীতে কি আসছে? ভৌগোলিক আধার। ভৌগোলিক আধারে ভাষার অনেক রূপ হয়ে থাকে, যেমন তার আধারে কিন্তু অনেক পৃথক পৃথক নাম রাখা হয়। যেমন অপভ্রংশ থেকে বিভিন্ন আধুনিক ভারতীয় ভাষার জন্ম হয়েছে। অপভ্রংশ থেকে বিভিন্ন আধুনিক ভারতীয় ভাষার জন্ম হয়েছে। ভৌগোলিক বা প্রান্তীয় আধার থেকে অনেক রূপতা প্রাপ্ত হয়েছে। যেমন একটু আমি আগেই তোমাদের যে উপভাষাগুলোর নাম বললাম, উপভাষা নয়, যে অপভ্রংশ থেকে যে ভারতীয় আর্য ভাষা সৃষ্টি হয়েছে, যেমন ধরো পাঞ্জাবি, রাজস্থানী, গুজরাটি, হিন্দি, ওড়িয়া, ভোজপুরি, মূল যে স্ট্যান্ডার্ড ফর্ম গুলা, এটাই হচ্ছে ভৌগোলিক আধার। প্রয়োগের আধার, প্রয়োগের আধার হচ্ছে যে প্রয়োগ, আমরা যখন ভাষার প্রয়োগ করছি, ভাষাকে যখন প্রযুক্ত করছি, সেই ভেদে কিন্তু অনেক সময় ভাষার পরিবর্তন হয়। যে ভাষাকে যে প্রযোজক, যে প্রযুক্ত করছে, ভাষাকে এক্সপ্রেস করছে, যে কোনো বর্গ, জাতি,
ধর্ম ইত্যাদির সঙ্গে সম্বন্ধ আছে, সেই অনুসারে ভাষার কিন্তু অনেক রূপ হয়ে থাকে প্রয়োগের ক্ষেত্রে। যেমন সাহিত্যিক ভাষা, রাজভাষা, রাষ্ট্রভাষা, শুদ্ধ ভাষা, অশুদ্ধ ভাষা, গ্রামীণ ভাষা প্রভৃতি। এবার আসছি নির্মাতার যে আধার। নির্মাতার আধার কি, যে তুমি যদি কোনো একটা কিছু নির্মাণ করো, ধরো তুমি একটা বাড়ি তৈরি করছো, তাহলে তুমি কি করবে, সেই বাড়িটিকে অনেক যত্ন সহকারে তৈরি করবে। তুমি যখন নিজে একটা বাড়ি নির্মাণ করবে, তখন সেই বাড়িটিকে তুমি তোমার মনের মতো করে তৈরি করবে বা নির্মাণ করবে। তাই নির্মাতার আধারে কিন্তু ভাষার অনেক রূপ হয়। যদি কোনো ভাষার নির্মাণকর্তার সমাজ বা দেশ হয়, তবে সেই ভাষার ক্ষেত্র কিন্তু অনেক বেশি বিস্তৃত হয়। একটা ভাষাকে যদি কোনো রাষ্ট্র বা সমাজ নির্মাণ করে, তৈরি করে, জীবিত রাখতে চায়, সেই ভাষাকে নবীকরণ করে, সৌন্দর্য বৃদ্ধি করে, তবে সেই ভাষা কিন্তু অনেক বেশি বিস্তৃতি লাভ করে। সমাজের স্বীকৃতির কারণে সেই ভাষা স্থান নিয়ে থাকে। এবং এর বিপরীতে যদি ভাষার সম্বন্ধ ব্যক্তি বিশেষ থেকে ছোট বর্গে হয়, তবে কিন্তু সেই ভাষাটি কৃত্রিম ভাষা হয়ে যায়। তখনই সেই ভাষাটি কৃত্রিম ভাষা হয়ে যাচ্ছে। এইভাবে ভাষার ঐতিহাসিক, ভৌগোলিক, প্রায়োগিক এবং নির্মাণের বা নির্মাতার যে আধার, সেইগুলোকে এইভাবে আমরা ভাগ করতে পারি। এছাড়াও আরো অনেক বিভাজন রয়েছে, সেগুলো পরিবেষ্টিত ভাষা, উপভাষা, অপভাষা, এইগুলা সম্পর্কিত আলোচনা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে রয়েছে। এরপরে আমরা যে বিষয়টাতে চলে আসছি, তাহলে আমরা জানলাম যে ভাষা কাকে বলা হয়, ভাষার স্বরূপ এবং ভাষার যে অধিকরণ, কিভাবে ভাষাটা ঐতিহাসিক হয়েছে, ভৌগোলিক হয়েছে বা প্রায়োগিক হয়েছে। একটু আগেই যে কথাটি আমি তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটি ভাষার মূল অংশ হচ্ছে কিন্তু ব্যাকরণ। ভাষাকে জীবিত রাখে ব্যাকরণ, ভাষাকে একটা কাঠামো প্রদান করে ব্যাকরণ। এইবার আমাদের আলোচ্য বিষয় হবে বৈয়াকরণ পরম্পরা। বৈয়াকরণ পরম্পরা, ব্যাকরণ কিভাবে ভাষাকে জীবিত রাখে, একটা সুন্দর কাঠামো প্রদান করে। এই বৈয়াকরণ পরম্পরা আলোচনা করার পূর্বে আমরা জানি, আমাদের সংস্কৃত সাহিত্যে ত্রিমুনি বা মুনিত্রয় বলে আমরা কাকে চিনি, কাদের চিনি? পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলি। পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলি, এই মুনিত্রয়কে চিনি। কিন্তু ব্যাকরণ তো এখানে শেষ নয়। এই মুনিত্রয়ের পরবর্তীতেও আরো অনেক ব্যাকরণ সম্প্রদায় রয়েছে। ঐন্দ্র সম্প্রদায়, চান্দ্র সম্প্রদায়, জৈনেন্দ্র সম্প্রদায়, হেমচন্দ্র সম্প্রদায়, কাতন্ত্র সম্প্রদায়, শারদস্বর সম্প্রদায়, মুগ্ধবোধ সম্প্রদায়, সৌপদ্য সম্প্রদায় প্রভৃতি, শাক্তায়ন সম্প্রদায়, প্রচুর সম্প্রদায় রয়েছে। কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় হবে মুনিত্রয়, পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলি। দেখো, এই ভাষা চর্চায় ভারতবর্ষ কিন্তু অতীতে পথিকৃতের ভূমিকা পালন করেছে। আমরা জানি বেদের 4টি ভাগ: মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বেদের মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদে শব্দের একটা অবয়ব সম্বন্ধ আমাদের চোখে পড়ে। বেদের এই মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদে একটা শব্দের একটা অবয়ব সম্বন্ধ চোখে পড়ে। যেমন যজ্ঞেন যজ্ঞম অযজন্ত দেবা। এখানে আমরা এই বাক্যটিতে দেখতে পাচ্ছি যজ ধাতু রয়েছে, আবার যজ্ঞ শব্দও রয়েছে। একই অর্থ, যজ ধাতু রয়েছে, আবার শব্দ মানে ধাতুরূপ এবং শব্দরূপ যুগপৎ অবস্থান ঘটেছে, একটা সম্বন্ধ নির্মিত রয়েছে। এই যে সম্বন্ধগুলো, এই সম্বন্ধগুলো কিন্তু আমরা বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদে দেখতে পাই। এখন এই ভাষার বিশ্লেষণ, ভাষাকে ব্যাকৃত করা, এই ভাষার বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ব্যাকরণ শাস্ত্রের কথা আমাদের উল্লেখ করতেই হবে। যেমন পাণিনির সূত্র নিয়ে কাত্যায়নের বার্তিক, পতঞ্জলির মহাভাষ্য, বামন জয়াদিত্যের কাশিকা,
ও তার ন্যাস ও পদমঞ্জরি টিকা, ভট্টজি দীক্ষিতের সিদ্ধান্ত কৌমুদী ও তার নানা টিকা, ভর্তৃহরির বাক্যপদীয়, কৌণ্ড ভট্টের বৈয়াকরণ ভূষণ ও ভূষণ সার, নাগেশ ভট্টের মঞ্জুষা, লঘু মঞ্জুষা, পরম লঘু মঞ্জুষা, প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। এই সংস্কৃত প্রাকৃত এবং অপভ্রংশ ভাষার যে বহতা স্রোত ও তার অগ্রগতির বিকাশের সমস্ত দিকগুলি কিন্তু চিহ্নিত হয়েছে বা আলোচিত হয়েছে এই সমস্ত ব্যাকরণ। এখন এই ব্যাকরণের সৃষ্টি কবে থেকে? এই গ্রন্থগুলির মধ্যে তো আলোচিত হয়েছে, বুঝলাম। ভাষায় ব্যাকরণের প্রভাব অপরিসীম, বুঝলাম। তা মনের মধ্যে এখন প্রশ্ন জাগে না যে ব্যাকরণটা সৃষ্টি হলো কবে থেকে? একটা শিশু, সে তো জন্মের পর সমাজকে অনুকরণ করে ভাষাটা শিখে গেল, ব্যাকরণটা শিখছে কবে? ঠিক তেমন ভাবেই ভাষা তো সেই আদি থেকে শুরু হয়েছে। এই ভাষার মধ্যে ব্যাকরণের সংযুক্তিকরণটা কবে থেকে ঘটেছে, এই বিষয়টাই এখন আমরা দেখব। যে এই যে ব্যাকরণ অর্থাৎ ব্যাকৃত করার প্রথম উল্লেখ আমরা পাই কৃষ্ণ যজুর্বেদে। এই ব্যাকৃত করার প্রথম উল্লেখ আমরা পাই কৃষ্ণ যজুর্বেদে। তখনও কিন্তু ব্যাকরণের নীতি পদ্ধতি কিচ্ছু গড়ে ওঠেনি। ভাষা বিশ্লেষণের প্রাথমিক প্রয়াস দেখা যায় ব্রাহ্মণ গ্রন্থাবলীতে, এবং ব্যাকরণের কিছু মূল ধারণাও প্রথম পরিচয়ে পাওয়া যায় সেখানে। আর এই ব্যাকরণ কথাটির প্রথম ব্যবহার, ব্যাকরণ কথাটির প্রথম ব্যবহার কিন্তু দেখা যায় গোপদ ব্রাহ্মণে। তারপরে অবশ্য বেদাঙ্গের যুগে ব্যাকরণের স্বতন্ত্র ধারার উল্লেখ পাওয়া যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন আরণ্যকে এবং ব্রাহ্মণ গ্রন্থাবলীতে ব্যাকরণের কোন কোন পারিভাষিক শব্দ ও ধারণার নিদর্শন পাওয়া গেছে, কিন্তু বৈদিক যুগে রচিত কোনো ব্যাকরণ গ্রন্থ পাওয়া যায়নি। আবার বলছি আমি, বৈদিক যুগে রচিত কোনো ব্যাকরণ গ্রন্থ কিন্তু পাওয়া যায়নি। প্রথম যে ব্যাকরণ গ্রন্থের সাক্ষাৎ পাওয়া যায় সেটি হলো তোমাদের প্রত্যেকেরই পরিচিত পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ। এটি মূলত বেদোত্তর পর্বের ক্লাসিক্যাল সংস্কৃতের ব্যাকরণ। বৈদিক যুগের পরবর্তীতেই প্রথম এটা ক্লাসিক্যাল সংস্কৃতের ব্যাকরণ, পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ। এখন এই পাণিনি, আমরা ভাষা নিয়ে আলোচনা করছি, ব্যাকরণ নিয়ে আলোচনা করছি, তাহলে ব্যাকরণ যদি বেদোত্তর পর্বের ক্লাসিক্যাল সংস্কৃতের ব্যাকরণ হয়, তাহলে পাণিনি কোন সময়ে বিরাজমান ছিলেন? পাণিনি কখন বিরাজমান ছিলেন? ওয়েবার এবং ম্যাক্স মুলারের মতে পাণিনি যীশুখ্রিস্ট জন্মবার মাত্র 350 বছর আগে আবির্ভূত হয়েছে। এটা ওয়েবার এবং ম্যাক্স মুলারের মতে যীশুখ্রিস্ট জন্মাবার মাত্র 350 বছর আগে আবির্ভূত হয়েছে। গোল্ডস্টুকার তার মতে পাণিনির আবির্ভাবকাল খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী। ভান্ডারকার তিনি বলেছেন পাণিনি 500 খ্রিস্টপূর্বাব্দের আগেই আবির্ভূত হয়েছিল। আর ভাষাচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে পাণিনি তার ব্যাকরণ রচনা করেছিলেন। খ্রিস্টপূর্ব 5ম মানে যীশুখ্রিস্টের জন্মের 500 বছর পূর্বে। আমরা বিফোর ক্রাইস্ট অ্যান্ড আফটার ক্রাইস্ট এইভাবে আমরা এরাগুলাকে ভাগ করেছি। তাহলে যীশুখ্রিস্টের আগে প্রথম শতক মানে 100 বছর আগে, দ্বিতীয় শতক মানে 200 বছর আগে, তৃতীয় শতক, শতক বা শতাব্দী ব্যবহার করতে পারো, চতুর্থ, পঞ্চম। তাহলে খ্রিস্টপূর্ব 5ম শতক মানে কি দাঁড়াচ্ছে? খ্রিস্টের জন্মের 500 বছর আগে। তবে সব দিক বিবেচনা করে আমরা মোটামুটি ভাবে সিদ্ধান্ত করতে পারি যে পাণিনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 500 বছর পূর্বে। এখন পাণিনির যে শ্রেষ্ঠ রচনা, এই যে অষ্টাধ্যায়ী ব্যাকরণ, এই ব্যাকরণ গ্রন্থটি 8টি অধ্যায় রয়েছে এবং 4টি পাদে বিভক্ত, এবং প্রায় 4000 সূত্র কিন্তু এখানে রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে পাণিনি মাহেশ্বর সূত্রে শিবের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন।
নৃত্যাবসানে নটরাজ রাজ ননাদ ডাক্যম নবপঞ্চ বারম ঊর্ধ্বৈতু কাম সনকাদি সিদ্ধান এতদ বিমর্শে শিব সূত্র জালা। যে নৃত্যের অবসানে শিব যখন 14 বার ডমরু বাজিয়েছিল, সেই ডমরু থেকেই কিন্তু পাণিনি এই 14টি মাহেশ্বর সূত্র প্রাপ্ত হয়েছে। পাণিনির ব্যাকরণের বিষয় বিভাগ অবশ্যই আধুনিক ভাষা বিজ্ঞানের মতো নয়। এই যে আধুনিক যে সময়, আধুনিক যে ভাষা বিজ্ঞান, পাণিনির ব্যাকরণের বিষয় বিভাগ কিন্তু এই আধুনিক ভাষা বিজ্ঞানের মতো নয়। অনেক সময় আমরা দেখতে পাই যে পাণিনি কোনো একটা বিষয় আলোচনা করতে গিয়ে অপর একটি বিষয় আলোচনা করে ফেলেছেন। যেমন দেখো যে পাণিনির যে ব্যাকরণ যে 8টি অধ্যায়ে বিভক্ত হয়েছে, তার মধ্যে প্রথম অধ্যায়ে কতগুলি সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে এবং পরিভাষায় পরবর্তী অধ্যায় সমূহে সূত্রগুলি ব্যাখ্যার নিয়ম সম্পর্কেও আলোচনা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সমাস বিভক্তি আলোচনা হয়েছে। তৃতীয় অধ্যায়ে কৃত প্রত্যয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে তদ্ধিত প্রত্যয়, ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে স্বরাঘাত, ধ্বনি পরিবর্তন ইত্যাদি, আর অষ্টম অধ্যায়ে আলোচনা হয়েছে স্বরাঘাত বিধি, সন্ধির নিয়ম ইত্যাদি। এখন আমি যে বিষয়টা বললাম যে পাণিনি কি করেছেন, পাণিনি কোন একটা বিষয় আলোচনা করতে গিয়ে অন্য সংশ্লিষ্ট অন্য একটা বিষয়ের আলোচনা সেরে ফেলেছেন। কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা কথা বলছি পাণিনি সম্পর্কে, যিনি সংস্কৃত ব্যাকরণের যে ভিত অষ্টাধ্যায়ী গ্রন্থ তার রচয়িতা। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই কথাটা কেন বলা হচ্ছে যে পাণিনি একটা বিষয় আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয় আলোচনা করেছেন? যেমন আমরা দেখতে পাই যে তৃতীয় অধ্যায়ে কৃত প্রত্যয়ের কথা আলোচনা করা হয়েছে, যেটা একটু আগে আমি তোমাদের বললাম যে পাণিনির অষ্টাধ্যায়ীর তৃতীয় অধ্যায়ে কৃত প্রত্যয়ের আলোচনা হয়েছে। আধুনিক ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে এটা হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু এই রূপতত্ত্বের আলোচনা করতে গিয়ে পাণিনি মাঝে মাঝে স্বরাঘাতের আলোচনা করেছেন। কিন্তু এই স্বরাঘাত এটা তো রূপতত্ত্বের মধ্যে পড়ে না, এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে কি দাঁড়াচ্ছে, পাণিনি রূপতত্ত্বের আলোচনা করতে গিয়ে ধ্বনিতত্ত্ব আলোচনা সেরেছেন। এখন খুব স্বাভাবিকভাবে তাহলে তোমাদের মনে হতে পারে যে যেটা যার বিষয় নয় পাণিনি সেটা আলোচনা করেছেন, তার মানে এটা একটা ত্রুটি, এটা একটা ভুল। হ্যাঁ, পাণিনির এই বিষয় বিন্যাস আপাত দৃষ্টিতে ত্রুটিপূর্ণ বলে মনে হতে পারে, কিন্তু এই আলোচনা ত্রুটিপূর্ণ নয়। এটা তার বিষয় বিন্যাসের একটা নিজস্ব রীতি, একটা নিজস্ব স্টাইল, একটা নিজস্ব পন্থা, একটা নিজস্ব প্রথা। সুতরাং পাণিনি নিজস্ব বিন্যাস রীতি অপূর্ব এবং গ্রন্থের সংক্ষিপ্ততা ও সংহিতির জন্য এই বিন্যাস রীতি কিন্তু ছিল অপরিহার্য। পাণিনির অষ্টাধ্যায়ীতে 4000 সূত্রের সাহায্যে সংস্কৃত ভাষার ব্যাকরণ রচনা হয়েছে। সংস্কৃত ভাষার ব্যাকরণ রচনায় পাণিনির পদ্ধতি হলো কিন্তু এককালিক বর্ণনামূলক। সংস্কৃত ভাষার ব্যাকরণ রচনার পদ্ধতি কিন্তু পাণিনির ক্ষেত্রে এককালিক বর্ণনামূলক, ডেসক্রিপটিভ। কারণ তিনি সংস্কৃত ভাষার বিভিন্ন কালের বিবর্তনের ইতিহাস আলোচনা করেননি, তার এককালের রূপী বিশ্লেষণ তিনি করেছেন, একাধিক কালের আলোচনা কিন্তু করেননি। বিবর্তনের ইতিহাস পাণিনি আলোচনা করেননি, তিনি এককালের রূপী বিশ্লেষণ করেছেন। এমনকি তিনি অধিকাংশ ক্ষেত্রেই গঠন সর্বস্বতাবাদী বর্ণনামূলক ভাষা বিজ্ঞানীর মতো ভাষার রূপ বিশ্লেষণ করেছেন। কেবলমাত্র ভাষার রূপ বিশ্লেষণ করেছেন, অর্থের সাহায্য না নিয়ে শুধু ভাষার গঠনের দিকে কিন্তু তিনি দৃষ্টি নিক্ষেপ করেছেন। ভাষার যে স্ট্রাকচার, যে গঠন, সেটার উপর তিনি দৃষ্টি দিয়েছেন, কিন্তু অর্থের উপরে তিনি দৃষ্টি দেন অনেক ক্ষেত্রে। যেমন দেখো, একটা উদাহরণ দিই, তোমাদের পরিচিত উদাহরণ, যে পদ। কি পাণিনি কি বলেছেন? সুপ্তিঙন্তং পদম, সুপ্তিঙন্তং পদম, অর্থাৎ যার শেষে সুপ বা তিং বিভক্তি যোগ হয় তাকেই বলা হয় পদ। সুপ বা তিং যুক্ত শব্দকে আমরা পদ বলি। তাহলে এই বিশ্লেষণটা কি? পদের গঠনগত বিশ্লেষণ। এক সেকেন্ড।
হ্যাঁ, এই বিশ্লেষণটা কি? এই বিশ্লেষণটা হচ্ছে গঠনগত বিশ্লেষণ, যে পদ কি নিয়ে গঠিত হয়, পদ কি নিয়ে গঠিত হয় তা উল্লেখ করে এখানে পদের সংজ্ঞা দেওয়া হয়েছে, পদের অর্থ বা ভাবের প্রসঙ্গ কিন্তু এখানে আনাই হয়। যে সুপ এবং তিং যুক্ত হয়ে পদ গঠিত হচ্ছে এটা এখানে বলা হলো, কিন্তু পদের যে একটি অর্থ আছে, যে একটি ভাব আছে, এ প্রসঙ্গ কিন্তু এখানে আনা হয়নি। অবশ্য অনেক ক্ষেত্রে আবার অর্থের সাহায্য নিয়েও কিন্তু পাণিনি কোনো কোনো সংজ্ঞা রচনা করেছেন। আমি প্রথমেই বললাম যে আমরা যার সঙ্গে আলোচনা করছি, যার সম্বন্ধে, তার নাম হচ্ছে আচার্য পাণিনি। যখনই বলা হলো যে পাণিনি অনেক শুধু পদ নিয়ে আলোচনা করেছেন, পদের অর্থ নিয়ে আলোচনা করেননি, তিনি গঠন নিয়ে আলোচনা করেছেন, অর্থ আলোচনা করেননি, মিনিং বলেননি, তিনি স্ট্রাকচারালিস্টিক ছিলেন, তিনি মিনিং নিয়ে আলোচনা করেননি। কিন্তু আবার আমরা দেখতে পাই যে কোথাও কোথাও পাণিনি অর্থের আলোচনাও কিন্তু করেছেন। সুতরাং পাণিনির দৃষ্টিভঙ্গি যে পুরোপুরি গঠন সর্বস্বতাবাদী বা স্ট্রাকচারালিস্ট তা কিন্তু নয়। বস্তুত পাণিনি ভাষার গঠন ও অর্থ উভয়কেই সমান গুরুত্ব দিয়েছেন, কোনোটিকে অত্যাধিক গুরুত্ব দিয়ে ভারসাম্য হারাননি। পাণিনি যেমন ভাষার গঠন নিয়েও আলোচনা করেছেন, তেমন অর্থ নিয়েও আলোচনা করেছেন, দুটোকেই সমান গুরুত্ব দিয়েছেন, কোনো একটিকে কিন্তু অধিক মাত্রায় গুরুত্ব দিয়ে ভারসাম্যটাকে তিনি নষ্ট করেননি। তাই পাণিনি পুরোপুরি গঠন সর্বস্বতাবাদী নন, কিন্তু তিনি নিঃসন্দেহে একজন বর্ণনামূলক ভাষা বিজ্ঞানী। আগেই বলেছি যে তিনি কিন্তু সংস্কৃত ভাষার এক কালের রূপ বিশ্লেষণ ও বর্ণনা করেছেন। তিনি সংস্কৃতের একটি কালের, একটি সময়ের রূপ বিশ্লেষণ এবং বর্ণনা করেছেন। তিনি শুধু প্রাচীন ভারতের নন, সারা পৃথিবীর প্রথম বর্ণনামূলক ভাষা বিজ্ঞানী। সংস্কৃত ভাষার বিশেষ গুরুত্ব এই যে পৃথিবীর এই প্রথম বর্ণনামূলক ব্যাকরণটি কিন্তু সংস্কৃতকে আশ্রয় করে গড়ে উঠেছিল, এবং দেশের ঐতিহাসিক ভাষা বিজ্ঞানীরাও বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে পাণিনির এই যে অবদান এবং সংস্কৃতের গুরুত্ব তাকেও কিন্তু প্রত্যেকে স্বীকার করে নিয়েছে। দেখো একটা বিষয়, যে পাণিনির সময়কালটা, যখন পাণিনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করে তখন কিন্তু ভারতবর্ষে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ সূচিত হয়েছিল। যে আমরা জানি ভারতীয় আর্য ভাষা, সেই ভারতীয় আর্য ভাষাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য বা আধুনিক ভারতীয় আর্য। তা প্রাচীন ভারতীয় আর্য যুগ তো সে তো বৈদিক যুগ। পাণিনি যখন সংস্কৃত রচনা করেছেন তখন কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ সূচিত হয়ে গেছে, অর্থাৎ বৈদিক সংস্কৃত ভাষা কিন্তু তখন আর লোকমুখে সেই অর্থে বেঁচে নেই। ক্রমিক পরিবর্তনের ফলে ওই ভাষা থেকে প্রাকৃত ভাষার জন্ম হয়েছে। তোমরা অভিজ্ঞান শকুন্তলম নাটকটি থার্ড সেমিস্টারে পড়ার সময় কিন্তু দেখেছো, সেখানে প্রাকৃত ভাষা এবং সংস্কৃত ভাষার যুগপৎ অবস্থান দেখেছো। তখন সেই ভাষা থেকে ভাষাটি প্রাকৃত ভাষার জন্ম হয়েছে এবং সাধারণ লোকে তখন ওই প্রাকৃত ভাষাতেই কথা বলত। সংস্কৃত ভাষায় কারা কথা বলতো? মুষ্টিমেয় শিক্ষিত বা শিষ্ট যারা ব্যক্তি ছিল, সেই সমস্ত মানুষেরাই সংস্কৃত ভাষায় কথা বলত। তৎকালীন ভারতবর্ষের মধ্যদেশ অর্থাৎ বর্তমানে দিল্লি, মিরাট, মথুরা, হ্যাঁ, এই সমস্ত জায়গায় শিক্ষিত লোকের মুখের ভাষাকে আদর্শ রূপে গ্রহণ করে পাণিনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করে। এছাড়াও পাণিনির নিজের যে জন্মস্থান উত্তর পশ্চিম অঞ্চলের ভাষাও কিন্তু তার সংস্কৃত ভাষার আদর্শ রূপ পরিকল্পনাকে প্রভাবিত করতে থাকে। এই যে বৈদিক ভাষার যে একটা যুগগত পরিবর্তন হয়ে আসছে, যে বৈদিক যুগ থেকে তারপরে যে মধ্য ভারতীয় আর্য, তারপরে আধুনিক যে বর্তমান যে সময়টা, এই যে একটা যুগগত পরিবর্তন ধরে আসছিল, তাকে বিকৃতি মনে করে ব্যাকরণ রচনার দ্বারা এই ভাষার যেন একটা সংস্কার সাধন করা হলো, এই ভাষাকে যেন একটা সংস্কার সাধন করা হলো। তারপর থেকেই তো এই ভাষার নাম হয়ে গেল সংস্কৃত ভাষা। ব্যাকরণের বিধিবিধানে সংস্কৃত ভাষাকে বেঁধে দেওয়া হলো, একটা ব্যাকরণের দ্বারা সংস্কৃত ভাষাকে বেঁধে দেওয়া হলো। ফলে সংস্কৃত ভাষা ক্রমশ যেন কৃত্রিম ভাষা হয়ে গেল। ফলে সাধারণ লোকের জীবন্ত ভাষা প্রাকৃত থেকে
সংস্কৃত ক্রমশ বিচ্ছিন্ন হতে লাগলো। কেননা প্রাকৃত ভাষা, যেটা মানুষের ব্যবহারিক ভাষা ছিল, লোকের মুখে মুখে চলতো, আর সংস্কৃত ভাষা যেটা সমাজের শিক্ষিত মানুষ, শিষ্ট লোকেরা ব্যবহার করত, সেই সংস্কৃত ভাষাতেই কিন্তু পাণিনি তার ব্যাকরণ গ্রন্থ রচনা করলেন। এবং এই ভাষাটি ধীরে ধীরে কিন্তু ক্রমশ এই ভাষাটি কিন্তু কৃত্রিম হয়ে গেল। ফলে সাধারণ মানুষের যে জীবন্ত ভাষা, প্রাকৃত থেকে সংস্কৃত ক্রমশ বিচ্ছিন্ন। সুতরাং সংস্কৃতের প্রথম বিধিবদ্ধ ব্যাকরণ রচয়িতা হিসাবে পাণিনির কৃতিত্ব অবশ্যই স্বীকার করতে হবে আমাদের। এই হচ্ছে পাণিনির একটা সংক্ষিপ্ত অবদান। পাণিনির পরেই ভারতবর্ষে ব্যাকরণ চর্চার ধারায় যে দুজনার নাম পরপর চলে আসে, একজন হলেন কাত্যায়ন এবং আর একজন হলেন পতঞ্জলি। কাত্যায়ন কি রচনা করেছিলেন? কাত্যায়ন রচনা করেছিলেন বার্তিক। তার এই রচনা থেকে বোঝা যায় পাণিনির পরেও সংস্কৃত ভাষার যে পরিবর্তন হয়ে গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তার ব্যাকরণেরও পরিমার্জনের প্রয়োজন হয়ে পড়েছিল। কেননা একটু আগেই বলেছিলাম, ভাষা পরিবর্তনশীল, বহমান নদীর স্রোতের মতো বয়ে চলেছে। তা পাণিনি যখন ব্যাকরণ রচনা করেছে, তারপরেও তো অনেকটা সময় পার হয়ে গেছে। তাহলে সেই ভাষার, তার পরিপ্রেক্ষিতে সেই ব্যাকরণেরও একটা পরিমার্জনের প্রয়োজন হয়ে পড়েছিল। আর এই যুগগত প্রয়োজন, এই যে যুগের চাহিদা, এই দিকে লক্ষ্য রেখেই পাণিনির ব্যাকরণের যেসব অংশগুলিকে সংশোধন করার প্রয়োজন মনে করেছেন, কাত্যায়ন সেগুলিকে সংশোধন করে বার্তিক রচনা করেছে। কিন্তু এই ব্যাকরণ সম্পর্কে যে একটা সুসংগত নিজস্ব পূর্ণাঙ্গ তত্ত্ব রচনা করাচ্ছে পাণিনির ব্যাকরণের সংশোধনেই কাত্যায়নের কৃতিত্ব সীমাবদ্ধ। কাত্যায়ন যে নিজে একটা স্বতন্ত্র আলাদা কিছু রচনা করবেন, তার থেকে কাত্যায়নের কৃতিত্ব কিন্তু বেশি সীমাবদ্ধ ছিল এই পাণিনির ব্যাকরণের সংশোধন করার ক্ষেত্রে। কেননা পাণিনির কিন্তু তাই বলে তিনি সব সূত্রের সমালোচনা করেননি, সব সূত্রের সংশোধন করেন। পাণিনির মাত্র ১৫০০ সূত্র তিনি সংশোধন করেছেন। এই বার্তিকের সূত্রগুলি কোথাও গদ্যে, কোথাও পদ্যে রচিত। তাহলে এখন প্রশ্ন, কাত্যায়ন কি করলো? কাত্যায়ন তো সেই সোনার আংটি, যেটা স্বর্ণাঙ্গুরীয়ক, যেটি পাণিনি নির্মাণ করেছিলেন, তা সেটিকে একটু পরিবর্ধন করলেন, সংশোধন করলেন, বা তার উপর কিছুটা হয়তো একটু নকশা করলেন। তা কাত্যায়ন কি করলেন? এই বার্তিক ছাড়াও কাত্যায়নের আরো একটি রচনা আছে। সেই রচনাটির নাম হচ্ছে বাজ শনেই প্রাতিসাক্ষ্য। কি বললাম নামটি? বাজ শনেই প্রাতিসাক্ষ্য। এতে শুক্ল যজুর্বেদের ভাষায় ধ্বনি, বানান ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাণিনির ব্যাকরণ থেকে তার দৃষ্টিভঙ্গির পার্থক্য ও পাণিনির ব্যাকরণের বিরুদ্ধ সমালোচনা থেকে অনেকে মনে করেন যে তিনি পাণিনি সম্প্রদায়ের বহির্ভূত ছিলেন, যেহেতু তিনি পাণিনির অনেক সূত্রকে তিনি সংশোধন করার চেষ্টা করেছিলেন। খুব স্বাভাবিকভাবে অনেকে মনে করতেই পারেন যে তিনি পাণিনীয় সম্প্রদায়ের বহির্ভূত ছিলেন। কেউ কেউ তাকে ঐন্দ্র সম্প্রদায়েরও বৈয়াকরণ বলে মনে করে। আবার পতঞ্জলির উল্লেখ থেকেও পাওয়া যায় কাত্যায়ন দক্ষিণ ভারতের অধিবাসী ছিলেন। এই কাত্যায়নের পরবর্তীতেই যার নাম আমাদের সামনে ভেসে ওঠেন, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন পতঞ্জলি। কাত্যায়নের সঙ্গে পতঞ্জলির কালগত ব্যবধান অনেক। কেন, খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর মধ্যভাগে পতঞ্জলি তার মহাভাষ্য রচনা করেছে। খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর মধ্যভাগে, মানে যীশু খ্রিস্টের জন্মের ধরে নিলাম ১৫০ বছর আগে। তাহলে কাত্যায়ন তার অনেক আগে ছিল। সুতরাং এই গ্রন্থটি কোনো মৌলিক রচনা নয়, এটি পাণিনির ব্যাকরণের ভাষ্য এবং এই জাতীয় রচনার মধ্যেই কিন্তু শ্রেষ্ঠ। যে পতঞ্জলির এই যে গ্রন্থটি মহাভাষ্য, এটি কোনো মৌলিক রচনা নয়, এটি পাণিনির ব্যাকরণেরই ভাষ্য। শুধু তাই নয়, পাণিনির সূত্রগুলিকে অনেক ক্ষেত্রে অকারণে খণ্ডন করে কাত্যায়ন তার বার্তিক সূত্র প্রতিষ্ঠিত করেছিল। এই যে বললাম ১৫০০ সূত্র তিনি সংশোধন করেছেন, তাহলে অনেক সূত্রকে কিন্তু অকারণে খণ্ডন করেছেন
কাত্যায়ন। পতঞ্জলি কি করেছেন? কাত্যায়নের সেই সূত্রগুলিকে আবার পাণিনির সূত্রেই পুনঃপ্রতিষ্ঠিত করে দিয়েছে। বোঝো, কাত্যায়ন যে সংশোধনটা করেছিল, পতঞ্জলি এসে কি করলেন? পাণিনির সেই সূত্রেই পুনঃপ্রতিষ্ঠিত করে দিয়েছে। এই পাণিনির ব্যাকরণের যে এই ভাষ্য, এটি মূল ব্যাকরণের মতোই 8টি অধ্যায়ে বিভক্ত, প্রত্যেক অধ্যায়ে আবার 4টি করে পাদ রয়েছে। এছাড়াও এই পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি ছাড়াও অনেক সম্প্রদায় রয়েছে, যেগুলা ঐন্দ্র সম্প্রদায়, চান্দ্র সম্প্রদায়, জৈনেন্দ্র সম্প্রদায়, শাক্তায়ন সম্প্রদায়, হেমচন্দ্র সম্প্রদায়, কাতন্ত্র সম্প্রদায়, শারদসৎ সম্প্রদায়, মুগ্ধবোধ সম্প্রদায়। এগুলা তোমরা যখন পরবর্তীতে তোমরা এগুলো আবার জানবে। তা এই হচ্ছে সংস্কৃত ভাষা তত্ত্বের মুনিত্রয়ের একটা বৈয়াকরণ পরম্পরার একটা সংক্ষিপ্ত রূপ। এবার এই আধুনিক যুগের ভাষা তত্ত্ববিদ বা ভাষা বিজ্ঞানী অনেকেই রয়েছে। প্রিন্স রয়েছে, গ্রাসম্যানস রয়েছে, কার্লসবেনলস রয়েছে, ব্লুমফিল্ড রয়েছে, ফার্দিনান্দ দ্য সসুর রয়েছে, নোয়াম চমস্কি রয়েছে। তা আমি খুব সংক্ষেপে এই আধুনিক যুগের ভাষা বিজ্ঞানীদের মধ্যে দুজন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। তারপরেই আমি সর্বশেষ অংশ, ধ্বনির যে উচ্চারণ বিধি, কিভাবে আমাদের কণ্ঠ থেকে শব্দ নির্গত হচ্ছে, সেটা দিয়ে আলোচনা করে আমার আলোচনাটা শেষ করব। তাই দুজন ভাষা বিজ্ঞানী আধুনিক যুগের, একজন হচ্ছেন ফার্দিনান্দ দ্য সসুর, আর একজন হচ্ছেন আব্রাহাম নোয়াম চমস্কি। তা প্রথমে আলোচনা করছি আমি ফার্দিনান্দ দ্য সসুর। নামের বানানটা তোমরা একটু দেখবে, দন্তের সয়কার, দন্তের সয়জফালা, হস্যু র, সসুর। মানে এটা শ্বশুর নয় কিন্তু বানানটা, যে ফাদার ইন ল নয়। ফার্দিনান্দ দ্য সসুর। তা এই আধুনিক ভাষাতত্ত্বের পিতৃপুরুষ ফার্দিনান্দ দ্য সসুরের জন্ম হয়েছিল 1827 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে। তার সমকালীন দুজন মনীষীর সঙ্গে তার চিন্তার একটা গভীর কিন্তু ঐক্য আছে। এই সমকালীন মনীষী কারা ছিলেন? একজন ছিলেন এমিল ডুরখাইম, আর একজন ছিলেন মনস্তাত্ত্বিক সিগমুন্ড ফ্রয়েড। ফ্রয়েডের নাম তোমরা অনেকে হয়তো শুনেছো, মনস্তাত্ত্বিক ফ্রয়েড। এরা তিনজনে একটা জিনিস বুঝেছিলেন, যে পদ্ধতিতে প্রাকৃতিক বিজ্ঞান ভৌতিক জগৎকে ব্যাখ্যা করে, সেই পদ্ধতি মানুষের কাজকর্ম, চিন্তাভাবনার ব্যবহার ব্যাখ্যায় সম্পূর্ণ প্রয়োগ করা সম্ভব নয়। অর্থাৎ মানুষের প্রত্যেকটি আচরণের ঐতিহাসিক কারণ খুঁজতে গেলে হবে না, আচরণগুলিকে বুঝতে হবে একটা সাধারণ পটভূমিকায়। মানুষের আচরণগুলিকে বুঝতে হবে। প্রতিটা মুহূর্তে মানুষ যে আচরণগুলি করছে, যে ভাষার প্রয়োগগুলো করছে, এর ঐতিহাসিক কারণ খুঁজতে গেলে হবে। এই ফার্দিনান্দ দ্য সসুর খুব অল্প বয়সে ভাষা চর্চা শুরু করেছিলেন, অনেক ভাষা তিনি আয়ত্ত করেছেন। তিনি যখন লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ভর্তি হন, তখন নব্য ব্যাকরণদের একটা বিপুল প্রভাব সারা ইউরোপে, পাশ্চাত্যে তখন একটা বিপুল প্রভাব নব্য ব্যাকরণদের। সসুর তখন আগ্রহের সাথে নতুন ব্যাকরণ চর্চায় যোগ দিলেন এবং 21-22 বছর বয়সে তিনি ইন্দো ইউরোপীয় ভাষার আদিম স্বরধ্বনি স্বরূপ সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা করে ফেললেন। 1913 খ্রিস্টাব্দে কিন্তু তিনি পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছিল তার, তিনি মারা গিয়েছেন। দ্য সসুরের মৃত্যুর পর তার দুজন ছাত্র চার্লস বেলি অ্যান্ড অ্যালবার্ট তার আলোচনার ভিত্তিতে তার নামে একটি সাধারণ ভাষাতত্ত্ব শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করে। এই গ্রন্থটি দ্য সসুরের নিজের লেখা নয়, কিন্তু তার চিন্তাধারার সুসম্বদ্ধ একটি বিবরণ, কেননা তার দুইজন ছাত্র তার মৃত্যুর পরে তার চিন্তন দিয়ে এই গ্রন্থটি রচনা করেছে। এই গ্রন্থটিকে আমরা যেভাবে পেয়েছি তাতে মনে পড়ে অ্যারিস্টটলের কাব্যতত্ত্বের কথা। দ্য সসুরের সমকালে ভাষা চর্চা যে পথে চলছে, সেই পথে তিনি অত্যন্ত কৃতিত্ব প্রদর্শন করলেও অস্তিত্ব বোধ করেছিলেন, অস্বস্তি বোধ করেছিলেন প্রচন্ড করে। তার কারণ কি ছিল? নানা অসঙ্গতি এবং অপূর্ণতা।
তিনি সন্ধান করেছিলেন একটি নতুন পথে, সেই পথও তিনি খুঁজে পেয়েছেন। তার পূর্ববর্তী এবং সমকালীন পণ্ডিতেরা সকলেই মনোযোগী হয়েছিলেন ভাষার পরিবর্তনের আলোচনায়। তার ফলে তুলনামূলক ভাষাতত্ত্ব এবং ঐতিহাসিক ব্যাকরণের এক অসাধারণ প্রতিষ্ঠা লাভ হয়েছে। আজকে দেখো, এই যে একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের আমি, একটা একটা মানুষ চলছে চলচ্চিত্র, আমরা দুটো বিষয় দেখতে পাই, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে স্টিল। তাহলে যখন মানুষ চলছে, মানুষের মুভমেন্ট হচ্ছে, এটাও যেমন ক্যামেরার মাধ্যমে আমরা এটাকে সংগ্রহ করতে পারি, এই চিত্রটিকে আমরা ক্যামেরার সাহায্যে আবদ্ধ করতে পারি। আবার একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার একটা স্টিল ছবি তোলা হলো, স্থির মানুষের ছবি তোলা হলো। ভাষার ক্ষেত্রেও তাই। একটা মুহূর্তের জন্য ধরে নিলাম ভাষা স্থির, তাহলে সেই সময়ের ভাষাকে বিশ্লেষণ করা সম্ভব তার অতীতের কথা না এনেও। তোমার সামনে একজনের ছবি দেওয়া হলো, তোমার সামনে একজনের ছবি দেওয়া হলো, তুমি সেই ছবিটিকে দেখে সেই ব্যক্তিটির বা যে বিষয়টি ছবিতে রয়েছে তার সম্পর্কে বিশ্লেষণ তুমি করতে পারবে। আবার একটা ভিডিও দেখানো হলো, সেখানে ক্রমান্বয়ে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখানো হচ্ছে। যে একটা নাটকের একটা ছবি দেখানো হলো, তুমি ছবিটা দেখে বলে দিলে যে আচ্ছা এটা তো এই নাটকের একটা দৃশ্য। আবার পুরো নাটকটা কিন্তু তুমি প্রথম থেকে ভিডিওর মাধ্যমে তুমি দেখতে পাও। তাই একটা সময় যদি ধরে নিই যে ভাষা স্থির, তাহলে কিন্তু সেই সময়ের ভাষাকেও কিন্তু বিশ্লেষণ করা যায় অতীতের কথা না এনে। যেহেতু ভাষার পরিবর্তন অতি ধীর গতি, তাই এমন কোনো মুহূর্ত বিশ্লেষণের জন্য বেছে নেওয়া অসঙ্গত নয়। সুতরাং ঐতিহাসিক ভাষাতত্ত্ব কিন্তু দ্বিকালীন কাঠামোর মধ্যে একটা কাজ করে, যে দুটি কালের মধ্যে কাজ করে। যেমন যদি আমি ধরি এ একটি কাল, বি একটি কাল, সি ডি, চারটে কাল ধরো, এ বি সি ডি। তাহলে এ কাল থেকে বি কাল, বি কাল থেকে সি কাল, সি কাল থেকে ডি কাল, কিভাবে ভাষা পরিবর্তিত হচ্ছে তার কথা বলে। আবার আমি পৃথকভাবে শুধু এ কাল নিয়েই আমি আলোচনা, এ কাল নিয়ে আলোচনা করলাম, বি কাল নিয়ে আলোচনা করলাম, সি কাল নিয়ে আলোচনা করলাম, ডি কাল নিয়ে আলোচনা। এই যে একটা দ্বিকালীন একটা তত্ত্ব, যে ঐতিহাসিক ভাষাতত্ত্ব বোঝার চেষ্টা করছে যে এ যুগের ভাষা বি যুগে কতটা পরিবর্তিত হলো, কোন কোন প্রক্রিয়ায় সেই পরিবর্তন এলো। আবার বি যুগের ভাষা কেমন ভাবে সি যুগে, সি যুগ থেকে ডি যুগে, ডি যুগ থেকে ই যুগে, এইভাবেই ফুটিয়ে তুলতে চাইছেন পরিবর্তমান ভাষাকে। অর্থাৎ একটা বহমান নদীর মতো, বহমান নদী যেমন বয়ে চলেছে, আর এককালীন ভাষাতত্ত্বের আগ্রহ ইতিহাসে নয়, একটা কাল নিয়েই সে আলোচনা করে। সে বেছে নিয়েছে একটা কালকে, সেই কালটা এ কাল হতে পারে, বি কাল হতে পারে, সি কাল হতে পারে, ডি কাল হতে পারে। এইভাবেই ফার্দিনান্দ দা শ্বশুর যে তার যে এই যে ভাষার যে পরিবর্তনের ব্যাখ্যাগুলি সেগুলা করেছে, অত্যন্ত সহজও বটে এবং অধিকতর বিজ্ঞানসম্মতও বটে। এইভাবে এই পথের সন্ধান দিয়েছিলেন ফার্দিনান্দ দা শ্বশুর। এইবার পরবর্তী যে ভাষা বিজ্ঞানী, আধুনিক ভাষা বিজ্ঞানী, তার নাম হচ্ছে আব্রাহাম নোয়াম চমস্কি। আব্রাহাম নোয়াম চমস্কি, ইনি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভাষা বিজ্ঞানের সবচেয়ে প্রভাবী ব্যক্তিদের মধ্যে ছিলেন নোয়াম চমস্কি। এই প্রভাবশালী মহামনীষী বিজ্ঞানী আইনস্টাইনের মতো তিনিও জন্মসূত্রে ইহুদি ছিলেন। তার শিক্ষা দীক্ষা প্রধানত আমেরিকায় হলেও কোন ক্রমে তিনি আমেরিকার রাষ্ট্রনীতির সমর্থক নন। তার মধ্যে একটা অসাধারণ গুণ ছিল, রাজনীতিতে সমাজতন্ত্রবাদে এবং পরিণামে রাষ্ট্রহীন শাসন ব্যবস্থায় বিশ্বাসী চমস্কি হলেন মানবতাবাদী। তিনি মানবতাবাদী ছিলেন, তাই তো ভিয়েতনামের প্রতি আমেরিকার যে মানবতা বিরোধী কঠোর নীতি, সেই নীতির তিনি সমালোচনা করেছেন। তার পরিণত বয়সের রচনা আমেরিকান পাওয়ার অ্যান্ড দ্য নিউ ম্যান্ডারেন্স, এই যে বইটি
এই বইটিতে তিনি যুদ্ধবিরোধী নবযুবক সম্প্রদায়ের নামে উৎসর্গ করেছিলেন। যারা যুদ্ধ পছন্দ করেন না সেই সমস্ত নবযুবক সম্প্রদায়ের নামে উৎসর্গ করেছিলেন এই বইটি। এ থেকে তার জীবন দৃষ্টির মূল পরিচয় পাওয়া যায় যে সেই যুগের শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী চমস্কি ব্যক্তি জীবনে মানবতাবাদী এবং মানব প্রেমিক ছিলেন। তিনি প্রচুর গ্রন্থ রচনা করেছেন। ভাষাবিজ্ঞান বিষয়ে নোয়াম চমস্কি অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে অন্যতম সিনট্যাটিক স্ট্রাকচার 1957 খ্রিস্টাব্দে তিনি এটা লিখেছেন। এছাড়াও কারেন্ট ইস্যু ইন লিঙ্গুইস্টিক থিওরি, অ্যাসপেক্ট অফ দ্য থিওরি অফ সেন্টেক্স, টপিকস ইন দ্য থিওরি অফ দ্য জেনারেটিভ গ্রামার এটসেট্রা। তিনি এই চমস্কির এই সমস্ত রচনাগুলা বা নোয়াম চমস্কির পর থেকেই এই আধুনিক ভাষা বিজ্ঞানে যেন একটা নতুন যুগের সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা ভাষা বিজ্ঞানী এক এক রকম ভাবে আলোচনা করেছেন। আমরা এর আগেই দেখলাম দ্বিকালীন তত্ত্ব এবং এককালীন তত্ত্ব। তার যে চমস্কির যে প্রথম গ্রন্থ সিনট্যাকটিক স্ট্রাকচার, যেটা 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, পাশ্চাত্য দেশে ভাষা বিজ্ঞানীরা ভাষা সম্পর্কে এক নতুন ভাবনার স্পর্শ পেয়েছে। কিন্তু তার যে পরবর্তী গ্রন্থ অ্যাসপেক্টস অফ দ্য থিওরি অফ সেন্টেক্স, এখানে চমস্কি কিন্তু তার মতবাদকে ঈষৎ সংশোধিত করে 1965 খ্রিস্টাব্দে যখন সবিস্তারে ব্যাখ্যা করেছিলেন, তখন ভাষা বিজ্ঞানে কিন্তু এক নতুন তত্ত্ব পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে। এটাকেই বলা হয় রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ তত্ত্ব, অর্থাৎ ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, যেটাকে বলা হয় টিজিজি। প্রচুর আলোচনা রয়েছে, আমি খুব বেশি দীর্ঘায়িত করছি না বিষয়টি। মূল কথা হচ্ছে যে ভাষা বিজ্ঞানে যান্ত্রিক মতবাদে মানুষের সৃজনশীল চিত্ত যখন হাঁপিয়ে উঠেছে, তখনই চমস্কি নিয়ে আসেন তার রূপান্তরমূলক সৃজনমূলক ব্যাকরণের তত্ত্ব, যার মূল কথাই হচ্ছে ভাষা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, তা একটা সৃজনশীল ব্যাপার, মানুষের সৃজনী চেতনার সঙ্গে যুক্ত, একটা ক্রিয়েটিভ কনসাসনেস। এই জায়গাটাই চমস্কি কিন্তু তুলে ধরেছিলেন যে আমি আমার মন থেকে ক্রিয়েটিভিটি তৈরি করব, আমি সৃজনশীল হব, আমি কোনো যন্ত্রের দ্বারা আবদ্ধ থাকব, ভাষা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়। তাই এই যে চমস্কির ভাষা দৃষ্টির যে এই যে যান্ত্রিকতা থেকে মুক্তি, ভাষা দৃষ্টির যে বৈশিষ্ট্য যে এই যে যান্ত্রিকতা থেকে মুক্তি, ভাষার যান্ত্রিকতা থেকে আমাদের মুক্ত হতে হবে। এর কারণ কি? এর কারণ ভাষাকে তিনি গঠন সর্বস্বতাবাদীদের মতো শুধু বহিরঙ্গ গঠন বলে মনে করেননি। বহিরঙ্গ গঠনের সঙ্গে যে একটা গভীর অর্থগত দিক রয়েছে, তাকেও তিনি উপযুক্ত গুরুত্ব দিয়েছেন। ভাষার দুটি দিক তিনি স্বীকার করেছেন, একটি হচ্ছে বহিরঙ্গ গঠন, একটি হচ্ছে অন্তরঙ্গ গঠন। বহিরঙ্গ গঠন সারফেস স্ট্রাকচার, আর অন্তরঙ্গ গঠন ডিপ স্ট্রাকচার। তাহলে ভাষার যে বহিরঙ্গ গঠনটি আমাদের ধ্বনি প্রবাহ অর্থাৎ হচ্ছে সাউন্ড স্ট্রাকচার দিয়ে গঠিত, আর অন্তরঙ্গ দিকটির সাথে রয়েছে ভাষার অর্থের যোগ। তাহলে একটা ভাষা, যে ভাষায় আমি কথা বলছি, সেই ভাষার তো দুটি দিক, একটা বহিরঙ্গ যেটা দিয়ে আমি কথা বলছি, আর একটা অন্তরঙ্গ গঠন যেটার মধ্যে সেই ভাষাটার একটা অর্থ রয়েছে। এই চমস্কির ব্যাকরণে এই বহিরঙ্গ গঠন এবং অন্তরঙ্গ গঠন, এই যে ধ্বনি ও অর্থের যোগটি এমন ভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বাক্য গঠনের আসল স্বরূপটি ধরা পড়ে এবং বাক্যের মধ্যে অর্থের সঙ্গে যে ধ্বনির সম্পর্ক রয়েছে সেই সূত্রটিও আমাদের পরিষ্কার হয়ে যায়। অরিজিৎ, আছো তুমি? অরিজিৎ কি আছে? অরিজিৎ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আর 10 মিনিট সময় হবে? হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই, সময় ঠিক আছে। আছে, তাহলে এবার আমরা সর্বোপরি একদম শেষের দিকে চলে আসছি। আমরা এবার আলোচনা করব, সেটা হচ্ছে ভাষার যে উচ্চারণ বিধি। আমরা যে উচ্চারণ, দেখো এই যে উচ্চারণ বিধি, এই উচ্চারণ বিধির ক্ষেত্রে যে ধ্বনি বিজ্ঞান এবং ভাষা বিজ্ঞানের
এটা কিন্তু এই ধ্বনি যে শব্দটি বা ধ্বনি বিজ্ঞান যাকে আমরা বলছি, ধ্বনি বিজ্ঞান কিন্তু ভাষা বিজ্ঞানের একটা অত্যন্ত মহত্বপূর্ণ একটা অঙ্গ। মানে ভাষা বিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কিত আলোচিত হয়েছে তাকে ধ্বনি বিজ্ঞান বলা যেতে পারে। প্রাচীন সংস্কৃতে কিন্তু এটা আবার শিক্ষা শাস্ত্র নামে প্রসিদ্ধ। যেমন পাণিনীয় শিক্ষা, পাণিনীয় শিক্ষা শাস্ত্রে কিন্তু এর বিস্তারিত বর্ণনা কিন্তু রয়েছে। পাণিনীয় শিক্ষা শাস্ত্রে কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে ভাষা, এই যে বর্ণ, এই বর্ণগুলি কিন্তু আমাদের কণ্ঠ দিয়ে যে উচ্চারণ হচ্ছে ঠিক এরকম 8টি স্থান দিয়ে উচ্চারণ হয়। বক্ষ, কণ্ঠ, মস্তক, জিহ্বামূল, দন্ত, নাসিকা, ওষ্ঠ এবং তালু। কি কি বললাম? যে অষ্টৌ স্থানানি বর্ণ নামূর কণ্ঠ শিরস তথা জিহ্বামূলং চ দন্তাশ্চ নাসিকাষ্ঠৌ চ তালু। অর্থাৎ বক্ষ, কণ্ঠ, মস্তক, জিহ্বামূল, দন্ত, নাসিকা, ওষ্ঠ এবং তালু, এই 8টা স্থান দিয়ে কিন্তু আমাদের বর্ণগুলি উচ্চারণ হয়। এখন কিভাবে উচ্চারিত হচ্ছে বর্ণগুলি, এই জায়গাটা কিন্তু একটু খুব সূক্ষ্মভাবে বোঝার জায়গা আছে। যে আত্মা, আমাদের যে আত্মা, এই বলার যখন আমাদের ইচ্ছা হয় তখন এই বলার ইচ্ছা হেতু বুদ্ধির সঙ্গে মিলিত হয়ে মনকে বিষয়ের পেছনে নিয়ে। দেখো কতগুলা, এখানে কিন্তু কতগুলা বিষয়, এটা খুব ভালো করে দেখতে হবে। সেটা হচ্ছে যে আত্মা, আমাদের যে আত্মা, এই আত্মা সবার প্রথমে কি করে, যখন আমাদের কোনো, এই আমি যে কথাগুলো বলছি পর পর, হ্যাঁ, এই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডও নয়, মানে একটা সেকেন্ডকে কয়েক হাজার ভাগে ভাগ করলে যে সময়, তার মধ্যে আমার আত্মা আমার বুদ্ধির সাথে মিলিত হচ্ছে। সেই বুদ্ধি কোথায় যাচ্ছে? আমার মনকে নির্দেশ দিচ্ছে। আমার মন কি করছে? সেই বিষয়ের পেছনে নিয়োগ করছে। মন তখন কি করছে? আমার দেহস্থ যে অগ্নি রয়েছে সেই অগ্নিকে আঘাত করছে, আর অগ্নি তখন বায়ুকে চালিত করছে। ধরো তোমার প্রত্যেকের সামনে হয়তো একটা পেন রয়েছে, প্রত্যেকে পেনটা চোখের সামনে রাখো। আমি যেটা যেটা বলছি আমার সঙ্গে সঙ্গে পড়ো। প্রত্যেকে পেনটা হাতে নেবে না, কিন্তু পেনটাকেও চোখের সামনে রাখো। এবার তুমি ধরো পেনটাকে হাতে নেবে, তাহলে তুমি হাতটাকে বাড়াচ্ছ, এখনো কিন্তু নামুনি কিন্তু। তাহলে এই যে হাতটা বাড়াচ্ছ যে পেনটা নেবে, দেখো তাহলে এই যে নেয়ার যে ইচ্ছাটা তৈরি হলো, সঙ্গে সঙ্গে আমার ভেতরে কতগুলা কাজ হয়ে গেল। কি হলো? সবার প্রথমে আত্মা কি করলো? আমার বুদ্ধিকে বলল যে পেনটাকে নিতে হবে। বুদ্ধি তখন কনসার্ন ডিপার্টমেন্টকে মনের কাছে চলে গেল, মনের কাছে খবরটা পাঠিয়ে দিল যে ওই বিষয়টা, পেনটাকে নিতে হবে। মন তখন কি করলো? যে আমার দেহস্থ যে অগ্নি, আচ্ছা এটা পেনের ক্ষেত্রে হবে, সরি, এটা একটা শব্দের ক্ষেত্রে হবে। আমার যে দেহস্থ যে অগ্নি, সেই অগ্নিটাকে আঘাত করলো। অগ্নি কি করলো? একটা বায়ু সৃষ্টি করলো। সেই বায়ুটা ভেতরে, আমার ভেতরে সৃষ্টি হলো। এইবার এই যে বায়ুটা, এই যে বায়ুটা যেটা আমার মধ্যে সৃষ্টি হলো, সেই বায়ুটা তখন উত্থিত হলো, ওপরের দিকে উঠছে। তাহলে আমার অন্তর থেকে সেই বায়ুটা এবার ওপরের দিকে উঠছে। এবার কোনো জিনিস যদি একটা সোজা ওপরে ওঠে, উঠতে গিয়ে ডান দিকে বা দিকে কিন্তু আগে যায় না, একদম সোজাই কিন্তু ওপরে উঠতে থাকে, যদি না সে কোথাও ধাক্কা খেয়ে আবার নিচে নেমে আসে। তাহলে ওই বায়ুটা কিন্তু সোজা একদম আমাদের ওপরে গিয়ে মস্তকে গিয়ে আঘাত করছে। এইবার মস্তকে আঘাত করে আবার সেটা কিন্তু পেছনের দিকে ফিরে আসছে, দিয়ে মুখ থেকে বেরিয়ে বর্ণসমূহকে সৃষ্টি করছে। তাহলে ভেবে দেখো যে আমরা যে শব্দগুলা বলছি, আমরা যে কথাগুলা বলছি, সেগুলা কত রকম ভাবে আমাদের মধ্যে কাজ করছে, ক্রিয়াশীল হচ্ছে। তোমরা নিজেরাই রিয়ালাইজ করবে যে আমি যে বলছি যে ধরো ফুল শব্দটা, ফুল, এই যে আমার কণ্ঠ দিয়ে শব্দটা বেরাবে, আমি কি বললাম? ফ্র্যাকশন অফ সেকেন্ড। একটা সেকেন্ডকে কয়েক হাজার ভাগে ভাগ করো, তারও যে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা যে সময়, সেই সময়ের মধ্যেই কিন্তু এই ক্রিয়াটা আমার ভেতরে হয়ে যাচ্ছে। আমি ফুল শব্দটা আমার মুখ থেকে বের হওয়ার অনেক পূর্বেই, বের হওয়ার আগেই কি হচ্ছে? সবার প্রথমে আত্মা বুদ্ধিকে বলছে যে ফুল বলতে হবে,
বুদ্ধি কোথায় যাচ্ছে? মনে। মন বলছে, মন তখন সঙ্গে সঙ্গে সেই বায়ুটাকে প্রস্তুত করে দিল, আমাদের অন্তরের যে বায়ু, সেই বায়ুটাকে প্রস্তুত করে দিয়ে বায়ুটাকে ওপরের দিকে উত্থিত করে দিল। সেই বায়ুটা উপরে উঠে মাথায় গিয়ে আঘাত করছে। তারপরে মাথা থেকে নেমে কোথায় আসছে? কণ্ঠে আসছে। কণ্ঠে আসছে। সেই কণ্ঠের থেকে বর্ণের স্থাপন হচ্ছে ফয়, হস্যু, ল। আমাদের মুখ থেকে নির্গত হচ্ছে ফুল। কঠোপনিষদে একটি কথা বলা আছে, তোমরা পড়েছো নিশ্চয়ই। আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরাং রথমেব তু বুদ্ধিং তু সারথি বিদ্ধি মৌন প্রগ্রহমেব চ। অর্থাৎ আত্মা হচ্ছে রথী, আর আমাদের শরীরটা হচ্ছে রথ, আর বুদ্ধি হচ্ছে সারথি, মন হচ্ছে বলগা। এইভাবেই তো আমরা চলছি, যে রথ, সারথি, বলগা এবং অশ্ব রথীর অধীনস্থ হলেও সারথীর পরিচালনার ওপরেই কিন্তু রথের সুস্থভাবে গন্তব্যে পৌঁছানো নির্ভর করে। সুতরাং আমাদের যে সারথি, সেই সারথি হচ্ছে বুদ্ধি। এইভাবে আমাদের যে বর্ণগুলা আমাদের মধ্যে কিন্তু নির্গত হচ্ছে এবং আমরা করছি। তো এই যে ৮টা অঙ্গ, এই যে ৮টা উচ্চারণ স্থান, বিভিন্ন বর্ণ, এগুলা নিয়ে তোমরা পড়েছো যে কোনটা নাসিক্য বর্ণ থেকে শুরু করে বিভিন্ন বর্ণগুলা কিভাবে উচ্চারণ হয়। যেমন ধরো আমাদের যে নাসিকা বিবর, নাকের যে দুটো ছিদ্র রয়েছে, এই নাসিকা বিবরের মাধ্যমেও কিন্তু আমাদের বর্ণ উচ্চারিত আমাদের হয়। যেমন দেখো তো, নাকটাকে হাত দিয়ে একটু প্রেস করে ধরে রাখ, নাকটাকে চেপে ধরো, চেপে ধরে তুমি ইও, উঙো, ন, ন, ম, এই 5টা একটু উচ্চারণ করে দেখো হচ্ছে। নাকটাকে চেপে ধরে ইও, উঙো, ন, ন, ম, উঙো, ইও, ন, ন, ম, দেখো উচ্চারণ হবেই না। নাক দিয়ে তো বাতাস বেরাচ্ছে, তা মুখ দিয়েও তো বাতাস বেরাচ্ছে, তাহলে ওই বাতাসটাই তুমি মুখ দিয়ে বের করে ইও, উঙো, ন, ন, ম, এই 5টা উচ্চারণ করে দেখো তো, হচ্ছে? হবে না। সুতরাং নাসিকা বিবর এটাও কিন্তু এই ধ্বনির উৎপাদনের ক্ষেত্রে একটা বিশিষ্ট স্থান অধিকার করে রাখে। দন্ত, আমাদের যে দাঁত, এই দাঁতের মাধ্যমেও কিন্তু আমরা, দাঁত তো কেবলমাত্র খাবার কাজে যেমন অবশ্যই ব্যবহার হয়, কিন্তু তার সাথে সাথে উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু দাঁতের একটা, দন্ত এবং ওষ্ঠের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন দেখো ত, থ, দ, দ, ধ, ত, থ, দ, ধ, এগুলা তোমরা একটু উচ্চারণ করে দেখো তো, দাঁতে তোমরা জিভকে স্পর্শ করবে। ত, থ, দ, 3টে শব্দ, 3টে বর্ণই নাও। ত, থ, দ, দেখো শুধু বাতাসটাই বেরাবে। তুমি অনুভব করতে পারবে তোমার হৃদয়ের অন্তঃস্থলে যে বাতাসটি তৈরি হয়েছে, যে বায়ুটি তৈরি হয়েছে, তোমার শ্বাসনালী দিয়ে সেই বাতাসটা আসছে। কিন্তু এই গুলির সাহায্য ছাড়া তুমি কিন্তু, কেন এটাকে সায়েন্টিফিক বলা হচ্ছে বুঝতে পারছো? সায়েন্সটা, বিজ্ঞানটা বুঝতে পারছো যে দাঁত ছাড়া কিন্তু তুমি এই দন্ত বর্ণগুলিকে উচ্চারণ করতে পারবে না। তারপরে ব, ব, এই যে বকে বলা হয় দন্তস্থ বর্ণ। আবার একার, ঐকার কণ্ঠ তালব্য বর্ণ, ওকার, ঔকার এগুলো হচ্ছে কণ্ঠস্থ বর্ণ। এইগুলার প্রয়োগ তো রয়েছে। যে আমাদের যে শ্বাসনালীটা রয়েছে, এই যে শ্বাসনালী বায়ুকে গ্রহণ করে আর প্রশ্বাস বায়ুকে ত্যাগ করে। এর বাইরে আসা বায়ু থেকে কিন্তু ধ্বনির উৎপন্ন হয়। এই যে দুটো বায়ু, একটা আমরা শ্বাস গ্রহণ করছি, প্রশ্বাস ত্যাগ করছি, এই দুটোর বাইরে কিন্তু আরেকটি বায়ু আসে, যেটা আমাদের অন্তঃস্থলের অগ্নি থেকে সৃষ্টি হয়, সেই বায়ুর মাধ্যমে কিন্তু ধ্বনি উৎপন্ন হয়। এই প্রকার শ্বাসনালীর ধ্বনির সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধ আছে, কেননা এই শ্বাসনালীর ওপরেই আমাদের ষড়যন্ত্র। আবার দেখো কি অদ্ভুত ভাবে আমাদের যে জিহ্বা, এই যে জিহ্বার কিন্তু অন্যান্য যে অবয়বগুলো রয়েছে উচ্চারণের ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করে থাকে আমাদের জিহ্বা। এই জিহ্বাকে আমরা 5 ভাগে ভাগ করি, একটা জিহ্বা শীর্ষক, একটা জিহাগ্র, একটা জিহ্বাগ্র, একটা জিহ্বা মধ্য, একটা হচ্ছে জিহ্বা মূল। আবার দেখো এই ঠিক এই যে জিহ্বা মূলের ঠিক
নিচের ভাগে তোমরা উপলব্ধি করতে পারবে। দেখো ছোট্ট জিহ্বার পাশে মানে ছোট্ট একটা মাংসের ভাগ আছে, একদম জিহ্বা বলের নিচের ভাগে দেখো দুটো ছোট মাংসের ভাগ রয়েছে। এই ভাগটাকে বলা হয় অভিকাকল। কেমন, আমরা যখন ধরো যখন কিছু খাই বা জল খাই, আমরা যখন জল খাই আমাদের তো একটা ভোজন নালিকা রয়েছে, সেই ভোজন নালিকার সাথেই নিচে তো আমাদের শ্বাসনালীটা রয়েছে। তাহলে যখন আমরা কিছু খাচ্ছি তখন জিহ্বার ওই যে দুটো মাংসর অংশ রয়েছে সেই দুটো নিচের দিকে ঝুঁকে শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়। ফলে যখন আমরা খাচ্ছি তখন আমাদের শ্বাসনালীর মধ্যে কিছু প্রবেশ না করে ভোজন নালিকার মধ্যেই আমাদের শরীরে সেটা প্রবেশ করছে। কেননা শ্বাসনালীর মধ্যে যদি কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করে তবে কিন্তু প্রাণহানি পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দেখো চেষ্টা করে মুখটা উপরের দিকে করে একটা জলের বোতল মনে করো তুমি উপরের দিকে নিয়েছো, একটা জলের গ্লাস তুমি উপরে নিয়েছো, জল খাবে। এবার যখনই তুমি হা করবে, হা করলে দেখো জিভটা তোমার নিচের দিকের অংশকে খুব শক্ত করে প্রেস করে রেখেছে। দেখো তুমি যখনই জল খাবে উপরের দিকে গ্লাসটা করেছো, তোমার জিভটা কি হচ্ছে দেখো নিচের দিকে বেশ শক্ত করে প্রেস করে রেখেছে। মানে কি, ওই যে দুটো অংশ দিয়ে শ্বাসনালীটাকে বন্ধ করে রেখে দিচ্ছে। এইবার কেন বাড়িতে গুরুজনরা বলেন যে খাওয়ার সময় কথা বলতে নেই? এই যে তুমি যখনই খেতে খেতে কথা বলছো তখন কি হচ্ছে, তাহলে ওই অভিবাকলটা শ্বাসনালীটাকে বন্ধ করছে না। কেননা কথা বলতে গেলে তোমার জিহ্বার সাহায্য প্রয়োজন। তখনই জিহ্বা যখনই সাহায্য করছে তোমায়, তোমার শ্বাসনালীর স্পেসটা ওপেন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে শ্বাসনালীর মধ্যে জল খাচ্ছ বা খাবার খাচ্ছ সেটা প্রবেশ করছে এবং কিন্তু একটা অস্বাস্থ্যকর এই রকম ভাবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের কণ্ঠ থেকে বর্ণের মাধ্যমে শব্দ নির্মিত হয়, যার ফলেই কিন্তু আমরা নিজেদের প্রকাশিত করতে পারি অপরের কাছে, নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারি অপরের কাছে। নতুবা যদি এই বিষয়টা যদি না থাকতো, এই ভাষাটা যদি না থাকতো, তাহলে আমরা প্রত্যেকেই মনে মনে ভাবতাম আমি অনুভব করছি, বুঝতে পারছি, কিন্তু মানে আই এম ফেলিং টু এক্সপ্রেস হোয়াট আই ফিল। আমি কি বলতে চাইছি সেটা কিন্তু আমি যেটা অনুভব করছি সেটা সবার কাছে বলতে পারছি না। আই এম ফেলিং টু এক্সপ্রেস হোয়াট আই ফিল। এই ভাষাই আমাদের, এই বর্ণাত্মক ধ্বনি কিন্তু আমাদের সেই জায়গাটা। এই হচ্ছে তোমাদের আজকের ভাষা তত্ত্বের ইতিহাসের বা একটা সামগ্রিকের উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ। অরিজিৎ আছো? অরিজিৎ? হ্যাঁ, হয়ে গেছে তোমার? হ্যাঁ। শেষ করলে? তোমার এখনো সময় ছিল। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর আলোচনার মধ্যে দিয়ে আমরা গেলাম। ছাত্রছাত্রীদেরও উপকারের সীমা অপরিসীম, আমরা সেটা নিজেরা বুঝতে পারছি। তো ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা সরাসরি স্যারকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। পরীক্ষার দৃষ্টিতে, এমনি জ্ঞান বৃদ্ধির দৃষ্টিতে, যেভাবে যে দৃষ্টি দিয়ে হোক না কেন, তোমাদের যা জিজ্ঞাসা তোমরা স্যারকে সরাসরি করো। স্যার তোমাদের কাছে অপরিচিত কেউ নন, ফলে সরাসরি প্রশ্ন করতে কোনো অসুবিধা হওয়ার, কোনো সংকোচ হওয়ার কোনো জায়গাও নেই, আর কি, কোনো সম্ভাবনাও নেই। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই?